আরেক ক্লাস করি। তৌহিদ ক্লাসে কেন বের হ?
অন করে তোকে দেখে ইয়া আল্লাহ দিও মেহেদি টাইম খাবার কিন্তু পাওয়া যাবে না, তাড়াতাড়ি খাবার নিয়ে আসে রাখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রিভিউ ক্লাস করতে চাও, বাট ইউ আর ভেরি ফিউ নাম্বার অফ স্টুডেন্ট, only I think not more than 50%. আচ্ছা, এনিওয়ে, অলরেডি যারা জয়েন করছো, জাস্ট যারা মনে করছো যে রিভিউ ক্লাস দরকার, তোমাদের এই এটাকে রেসপেক্ট করি আমি। হ্যাঁ, তো এখন বলো কি জানতে চাও? আমি কি কোনো শেয়ার করবো নাকি? হ্যালো, তোমাদের আনমিউট করতে হবে সবাইকে, আমার কথা শুনতে হলে আনমিউট করতে হবে। যারা ক্লাসে জয়েন করছো আনমিউট করো। জি স্যার। সরি, মিউট করো, না হলে দেখা গেছে যে নয়েজি তৈরি হবে। যাদের কথা বলবা শুধু সেই আনমিউট করে আমার সাথে কথা বলবা। হ্যাঁ, যে কেউ একজন কথা বলো, এখন কি জানতে চাও, কোন ক্লাসটা হাইলাইট করব বলো। কথা বলো, যে কেউ একজন বলো। শাহেদ মাহমুদ আছো এখানে? ফুল কোর্সটারই একটা সামারি দেন। ফুল কোর্সের সামারি তো আমি দিয়ে দিছি। টপিকসগুলো একটু আলোচনা করেন স্যার। আচ্ছা, টপিকসগুলো আলোচনা করব। স্যার যেখানে স্যার ওই যে লাইফ সাইকেলটা বলেছিলেন স্যার, ওই ডেভেলপমেন্ট অফ ব্যাসিডিয়াম এন্ড ব্যাসিডিওফোর্স যে পৃষ্ঠাটাই স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আগে প্রথমে একটু চলে যাই যে বেসিডিওমাইকোটিনা। আমার সিলেবাস তো বেসিডিওমাইকোটিনা আর হলো ভাইরাস। ইজ ইট ওকে? বলছিলাম যে আমার সিলেবাস তো বেসিডিওমাইকোটিনা আর ভাইরাস, তাই না? জি স্যার। তাহলে আমি একটু স্লাইড একটা শেয়ার করি প্রথমে বেসিডিওমাইকোটিনা। Slide is share over there. Slide is share over there. জি স্যার। Okay. আমি বলছিলাম, জাস্ট এখন শুনবা, লিসেন কেয়ারফুলি। আমি বলছিলাম যে এই যে ফার্স্ট বেসিডিওমাইকোটিনা, এটা একটা সাব ডিভিশন। এর আগে অনেক কথাবার্তা তোমাদেরকে বলছি, যেটা এখন কথা হলো যে তোমাদের যে পরীক্ষাটা হবে, হ্যাঁ, এটা কিন্তু হলো যে ফাইনাল হবে, কুইজ হবে, তো তোমাদের কোনো কিছুই হয় নাই, তাই না? জি স্যার, হয় না। কোনো কিছু হয় না। তো আমার আর সিলেবাস তো থাকবে তোমাদের ফাতেমা ম্যাডামের সাথে জয়েন্টলি। হ্যাঁ, তোমাদের ফাতেমা ম্যাডামের সাথে জয়েন্টলি ফাইনালের একটা পার্ট থাকবে। তোমাদের যে ফাতেমা ম্যাডাম পড়াইছে ওই পার্টের সাথে আমার পার্টটা জয়েন্টলি ফাইনালের একটা পার্ট থাকবে। ইউ গট মাই পয়েন্ট? তো আমার সিলেবাস হচ্ছে বেসিডিওমাইকোটিনা আর ভাইরাস। এখন তোমরা বলছো যে সিলেবাসটাকে এটাকে আমাদের ডিন অফিস থেকে ডিরেকশন আছে কনসাইজ ফর্মে। অলরেডি তোমাদেরকে আমি ইনফরমেশন কিন্তু দিয়ে দিচ্ছি। আমি ওই শাহেদ মাহমুদকে আমি একেবারে রিটেন ফর্মে ব্ল্যাক এন্ড হোয়াইট ডকুমেন্ট কিন্তু দিয়ে দিচ্ছি, ভেরি স্পেসিফিক ফর্মে, যে বেসিডিওমাইকোটিনা থেকে কি কি পড়বো। তো সোফার আই নো এই বেসিডিওমাইকোটিনা থেকে এখানে আমরা ক্লাসিফিকেশনটা পড়ছিলাম, ওই এইগুলা লাগবে না। আমি বলছিলাম এই বেসিডিওমাইকোটিনার যে কি ক্যারেক্টার, ওকে, এই স্লাইডটা পড়তে হবে। বুঝতে পারছো? হ্যালো, যে একজন রেসপন্স করবা। জি স্যার। বেসিডিওমাইকোটিনার এই স্লাইডটা কি ক্যারেক্টার, যেটা এটা পড়তে হবে। এখন কি ক্যারেক্টারের পরে আমরা এখানে দেখো যে ভেজিটেটিভ স্ট্রাকচার পড়ছি আর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার পড়ছি, তাই না? তো ভেজিটেটিভ স্ট্রাকচারের মধ্যে বা সোমাটিক স্ট্রাকচারের মধ্যে দুইটা স্পেশাল জিনিস আছে।
যেটা স্পেশাল জিনিস আছে সেটা একটা হলো যে ক্লেম কানেকশন, আর একটা হলো যে তোমার আচ্ছা ডলিপোর্ট সেপ্টাম। তো এই দুইটা জিনিসকে একটু গুরুত্ব দিছি। আমি বলছি যে ভেজিটেটিভ স্ট্রাকচার বা সোমাটিক স্ট্রাকচারের মধ্যে এই যে ক্লেম কানেকশন এই জিনিসটা কি, এর ফাংশন কি, ওকে। তারপরে হলো যে ছিল যে ডলিপোর্ট সেপ্টাম, ডলিপোর্ট সেপ্টামের স্যার ফাংশন স্যার ফাংশন কি। হ্যাঁ জি প্লিজ স্যার কাইন্ডলি একটু স্লোলি দেখাইলে ভালো হতো স্যার। দেখাচ্ছি আমি রিপিট স্যার। করব, সমস্যা নাই, জাস্ট আমি একটু হাইলাইট করতেছি এখানে। জি স্যার। এখানে ডলিপোর্ট সেপ্টাম কি আর ডলিপোর্ট সেপ্টামের ফাংশন কি। তাহলে আমরা যদি এই লেকচারটাকে একটু সামারাইজ করি, তাহলে আমরা ফার্স্টলি কি বলছি যে আমরা কি ক্যারেক্টার করব, বেসিডোমাইকোটিনের যে কি ক্যারেক্টার। এই অপসরা আসতে আমি ক্লাস নিচ্ছি, অপসরা আমি ক্লাস নিচ্ছি, তোমরা টিভি রুমে যাও। আচ্ছা ওকে, বলছিলাম যে কি ক্যারেক্টার অফ বেসিডোমাইকোটিন, এই স্লাইডটা পড়তে হবে আমাদের। হ্যাঁ এই স্লাইডটা পড়তে হবে। দেন আমরা বলছি যে বেসিডোমাইকোটিনের দুইটা পার্ট থাকে, একটা হলো যে একটা বলছি যে বেসিডোমাইকোটিনের দুইটা পার্ট থাকে, একটা ভেজিটেটিভ পার্ট আর একটা হলো রিপ্রোডাক্টিভ পার্ট। তো ভেজিটেটিভ পার্টটার মধ্যে আমি বলছি যে দুইটা স্পেশাল ক্যারেক্টার আছে বেসিডোমাইকোটিনের সাবডিভিশনের, দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন তার টোটাল লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য তিনটা ফেজ সে কমপ্লিট করে। তিন ধরনের মাইসেলিয়াম আছে, এই তিন ধরনের মাইসেলিয়ামের মধ্যে বিশেষ করে এই স্লাইডগুলা, এই যে বেসিডোমাইকোটিনের ফাঞ্জাইয়ের যে স্পেশাল মাইসেলিয়াল ক্যারেক্টার, স্পেশাল যে মাইসেলিয়াল ক্যারেক্টার বেসিডোমাইকোটিন ফাঞ্জাই, একটা হলো ক্ল্যাম্প কানেকশন আর একটা হলো ডলিপোর্ট সেপ্টাম। এই ক্ল্যাম্প কানেকশনের আমরা কি পড়বো, যে ক্ল্যাম্প কানেকশনটা কি জিনিস, ক্ল্যাম্প কানেকশন কিভাবে হলো যে ডেভেলপমেন্ট হয়, ওকে। ক্ল্যাম্প কানেকশনটা কিভাবে ডেভেলপমেন্ট হয় এখানে কিন্তু এই যে দিস ইজ দ্য ক্ল্যাম্প কানেকশন, এবং হোয়াট ইজ ক্ল্যাম্প কানেকশন এই ইনফরমেশন এখানে দেওয়া আছে। যে ক্ল্যাম্প কানেকশন ইজ এ হুক লাইক স্ট্রাকচার ফর্ম ল্যাটারালি in between the dividing nuclei in secondary or dichromatic hypha. Then এই সেকেন্ডারি বা ক্ল্যাম্প কানেকশন কিভাবে ডেভেলপমেন্ট হয় সেটা এই ফিগারটার মধ্যে বলা আছে। এই ফিগারের মধ্যে দ্য মুড অফ ডেভেলপমেন্ট অফ ক্ল্যাম্প কানেকশন এটা বলা আছে, ওকে। যে আমরা এই ক্ল্যাম্প কানেকশন, ফর এক্সাম্পল দিস ইজ দ্য সেকেন্ডারি হাইফা। আমরা জানি যে ক্ল্যাম্প কানেকশন শুধুমাত্র সেকেন্ডারি হাইফার মধ্যে ফর্মেশন করে, প্রাইমারি হাইফাতে থাকে না। তো সেকেন্ডারি হাইপার মধ্যে একটা কি দেখে বুঝি আমরা, যে সেকেন্ডারি হাইপার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি এখান থেকে একটু করি যে সেকেন্ডারি হাইপার মধ্যে অলওয়েজ দুইটা নিউক্লিয়াস থাকে মানে ডাইক্রোটিক। আর একটা জিনিস হচ্ছে যে সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে তাহলে ক্ল্যাম্প কানেকশন ফর্মেশন করে দুইটি ডিভাইডিং নিউক্লিয়ার মাঝখানে, যে ইনফরমেশনটা এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ ক্ল্যাম্প কানেকশন। The clamp connection is hook like structure formed laterally in between the dividing nuclei in secondary or dichromatic hyper. Only the secondary or dichromatic hyper মধ্যে পাওয়া যায়। সো এই জিনিসটাকে একটু ক্লিয়ারলি বোঝার জন্য তোমার এই স্লাইডটা কিন্তু একটু পড়তে হবে। এই স্লাইডটা একটু পড়তে হবে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি তিন ধরনের মাইসেলিয়াম থাকে বেসিডোমাইকোটিনের সাবডিভিশনে। এর মধ্যে সেকেন্ডারি মাইসেলিয়ামটা কি জিনিস, প্রাইমারিটা কি জিনিস, টারশিয়ারিটা কি জিনিস, তো এই স্লাইডটা কিন্তু পড়ে নিতে হবে। তো প্রাইমারি মাইসেলিয়াম ভেরি সিম্পল, যে প্রাইমারি মাইসেলিয়ামটা সেটা বেসিক্যালি আমাদের আসে হলো তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে জি স্যার। বলছি যে প্রাইমারি যে হাইফা বা প্রাইমারি যে মাইসেলিয়ামটা, মিউট করো, যে প্রাইমারি হাইফা সেটা হলো যে অরিজিনেটেড ফ্রম দা জার্মিনেশন অফ দ্য বেসিডিওস্পোর। এখন বেসিডিওস্পোরটা কি জিনিস সেটা আমরা আসতেছি যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো সেটা। আর সেকেন্ডারি হাইফা হলো দুইটা প্রাইমারি হাইফা ফিউজ হয়ে, যেটা প্লাজমোগেমি বলে আর কি, দুইটা the result of the fusion of the two primary hypha, দুইটা প্রাইমারি হাইফা ফিউজ হয়ে সেকেন্ডারি হাইফা হয়। তো যে সেকেন্ডারি হাইপার প্রাইমারি হাইপার মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইমারি হাইপারতে একটা নিউক্লিয়াস থাকে, সেকেন্ডারি হাইপারতে এক একটা সেলে দুইটা নিউক্লিয়াস থাকে, ওকে। সেই সেকেন্ডারি হাইপার মধ্যে বেসিডোমাইকোটিনের সাবডিভিশনের মাইসেলিয়ামের মধ্যে দুই ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকে, একটা বলছি ক্ল্যাম্প কানেকশন আর একটা বলছি হলো ডলিপোর্ট সেপ্টাম, ওকে। the special mycelial character of the basidomycotin fungi, অথবা আমি তোমাদেরকে স্পেসিফিক করে দিছি যে স্পেশাল mycelial character of basidomycotin fungi, ব্র্যাকেটে লিখে দিছিলাম যে ক্ল্যাম্প কানেকশন এন্ড ডলিপোর্ট সেপ্টাম। তাহলে ক্ল্যাম্প কানেকশনটা কি জিনিস আর ডলিপোর্ট সেপ্টামটা কি জিনিস, তাদের ফাংশনগুলো কি কি সেই যদি আমরা দেখি। Here is the definition of clamp connection. Clamp connection is the hook-like structure
form laterally in between the dividing nuclei in secondary or dichrotic hypha বলা হচ্ছে ভেরি সিম্পল যে ডাইক্রোটিক হাইফা বা সেকেন্ডারি হাইফার মধ্যে ল্যাটারালি ফর্ম করে কোথায় ইন বিটুইন অফ টু ডিভাইডিং নিউক্লিয়াই এখানে দুইটা ডিভাইডিং নিউক্লিয়াই আছে এ এন্ড বি এই দুইটার মাঝখান থেকে একটা হুক লাইক স্ট্রাকচার ফর্মেশন করে হুক লাইক স্ট্রাকচার ক্ল্যাম আমরা জানি কম বেশি সবাই আমরা যে দরজা যখন সেট করি চৌকাটের সাথে তখন ওখানে একটা জিনিস দিতে হয় ক্ল্যাম যেটা বলি আমরা আর কি এটাই হলো সেই ক্ল্যাম তো ক্ল্যামটা কোথায় ফর্মেশন হচ্ছে ইন বিটুইন অফ টু দা ডিভাইডিং হাইফা বা টু ডিভাইডিং নিউক্লিয়াই সেই ক্ল্যাম কানেকশন ফর্মেশন হচ্ছে কিভাবে দেখো এইখানে আবার সেকেন্ড স্টেপে যে নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস মাইগ্রেট করে কথা দিয়ে ওই যে ক্ল্যাম তৈরি হচ্ছে সেই ক্ল্যামের মধ্যে দিয়ে এবং এই থার্ড স্টেপে দেখো এখানে কিন্তু তোমরা জেনেটিক্স পড়ে থাকলে জানবা যে কোনো একটা নিউক্লিয়াস ডিভাইডিং হওয়ার আগে সে কিন্তু ইলংগেশন হয় ইলংগেশন দিস ইজ কল্ড দ্য ইলংগেশন তো ইলংগেশন হওয়ার পরে এটা ডিভাইড হয়ে গেল যে ডিভাইডেশন নিউক্লিয়াস ডিভাইড হয়ে দুইটা একটা থেকে দুইটা সেটা তোমরা জানো যে মিওসিস ও মাইটোসিস প্রসেস সেটা সে মাইটোসিস প্রসেসের মাধ্যমে একটা থেকে দুইটা দ্যাট মিনস এই দুইটা ছিল আমার প্যারেন্ট নিউক্লিয়াস এই প্যারেন্ট নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস আমার মাইগ্রেট করলো মাইগ্রেট করে মাইগ্রেট করার জন্য দুইটা নিউক্লিয়াসের মধ্যে ইলংগেশন হলো ইলংগেশনের পরে একটা থেকে দুইটা নিউক্লিয়াস দ্যাট মিন এখানে আমরা দুইটা নিউক্লিয়াস পেয়ে গেলাম একটা হলো যে প্যারেন্টস আর একটা হলো অফস্প্রিং এটার একটা প্যারেন্টস আর একটা হলো অফস্প্রিং এই প্যারেন্টস আর অফস্প্রিংসের মধ্যে একটা বি নিউক্লিয়াসের একটা হলো মাইগ্রেট করলো মাইগ্রেট করার পর এখানে আবার অটোমেটিক্যালি বায়োলজিক্যাল প্রসেসে বা সিস্টেমে একটা সেপ্টেশন অথবা ব্রিজ বা লিঙ্কেজ তৈরি হয়ে গেল এই ব্রিজ বা লিঙ্কেজ বা সেপ্টেশনটা কি করলো এই দুই চারটা নিউক্লিয়াসকে ভাগ করে ফেললো দ্যাট মিনস এখানে একটা টিপ থেকে আর নতুন আরেকটা টিপ কিন্তু তৈরি হলো তাহলে আমরা যদি এখন এই ডেভেলপমেন্ট থেকে বুঝি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্ল্যাম কানেকশন অফ দ্য মাইসেলিয়াম অর বেসিডিয়াম মাইক্রোফিলার সাবডিভিশন ফাংশনটা কি আসলে তো বেসিক্যালি ফাংশনটা হচ্ছে দ্য মেইন ফাংশন অফ দিস ক্ল্যাম কানেকশন টু বাইপাস দ্য নিউক্লিয়াস বাইপাস এখানে এই যে ফাংশনের কথা বলা আছে তোমরা এটাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই সাকসেসিভ প্রসেসটা রিড আউট করতে পারো রিড আউট করলে বা স্টাডি করলে আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে তো এখানে আমরা যদি ফাংশনে চলে যাই তো হোয়াট ইজ দ্য ফাংশন ইট অ্যাক্ট অ্যাজ এ বাইপাস অফ দ্য নিউক্লিয়াই that act as the bypass of nuclei আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে আমরা যখন বিভিন্ন ধরনের বাইপাস যেমন আমাদের ঢাকার চারপাশে একটা কুড়িল বাইপাস আছে তারপরে এখন একটা এই যে বেরি রোডের একটা বাইপাস আছে আমি যদি নর্থের দিকে তোমরা কেউ থাকো তাহলে জানবা যে এখন একটা টাঙ্গাইল বাইপাস হয়েছে তারপর বগুড়া বাইপাস হয়েছে আরো একটু নর্থের দিকে আমরা চলে গেলে সৈয়দপুরের বাইপাস আছে এই পাশে আবার যদি আমরা চিটাগাঙ্গের দিকে চিন্তা করি তাহলে দেখা গেছে যে এরকম করে অনেকগুলো বাইপাস আর কি যে শহরের ভিতর আমি এন্টার না করে কিভাবে শহরের বাইরে দিয়ে একটা রাস্তা গেছে বাইপাস ঠিক একই অবস্থা যে এখানে যে সেপ্টেশন থাকে সেপ্টেশনের ভিতর দিয়ে নিউক্লিয়াসটা একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার কথা কিন্তু এই সেপ্টেশন এটা এলাউ করে না নিউক্লিয়াসকে বাইপাস মানে পাস করতে এলাউ করে না যে এই জন্য এই ফাঙ্গাসটার একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে একটা ক্ল্যাম্প কানেকশন ফর্মেশন করে এই ক্ল্যাম্প কানেকশনের মাধ্যমে সে ডিভাইডিং যে নিউক্লিয়াস সেটাকে হলো বাইপাস করে সো দ্য মেইন ফাংশন অফ দ্য ক্ল্যাম্প কানেকশন ইজ বাইপাস দ্য নিউক্লিয়াস যেটা এখানে প্রথমে বলা হয়েছে ইট অ্যাক্ট অ্যাজ এ বাইপাস ফর দ্য নিউক্লিয়াইকে বাইপাস করার জন্য অ্যাজ দে ক্যান নট পাস থ্রু দ্য সেপ্টাল কারণ হলো কি সেপ্টাল পোর্টটা কি জিনিস এই যে দেখো প্রত্যেকটা মাইসেলিয়ামের মধ্যে কিন্তু সেপ্টেশন আছে এই যে সেপ্টেশন আছে এই যে সেপ্টেশন এই যে সেপ্টেশন এই সেপ্টেশন কারণ আমরা ওই যে তোমাদেরকে আবার কি ক্যারেক্টার করতে বলছি কি ক্যারেক্টারটা এই জন্য বলছি এটা বলছে হাইলি অ্যাডভান্স ফাঞ্জাই আমরা জানি অ্যাকর্ডিং টু যে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন অনুযায়ী ফাঙ্গাস প্রথমে দুই ধরনের একটা লোয়ার ফাঞ্জাই আর একটা হলো হায়ার ফাঞ্জাই তো হায়ার ফাঞ্জাই গুলো সাধারণত মাইসেলিয়াম হয় সেপ্টেড কারো আনমিউট থাকলে মিউট করবা ডিস্টার্ব হচ্ছে ওকে তাহলে আমরা বলতেছি যে সমস্ত ফাঙ্গাসের মাইসেলের মধ্যে সেপ্টেশন থাকে সেটাকে আমরা বলি হায়ার ফাঞ্জাই আর যদি সেপ্টেশন না থাকে তাহলে আমরা বলি লোয়ার ফাঞ্জাই তো এটার তো সেপ্টেশন আছে নট অনলি সেপ্টেশন এটা সেপ্টেশনটা একেবারে ওয়েল ডেভেলপ এই জন্য আমরা বলতেছি হাইলি অ্যাডভান্স ফাঞ্জাই এই জন্য আমরা এখানে দেখতেছি যে এর প্রত্যেকটার সুগঠিত সেল আছে বা সেপ্টেশনের মাধ্যমে এবং প্রত্যেকটা নিউক্লিয়াসটাও কিন্তু আবার ওয়েল ডেভেলপ এবং সেখানে প্রাইমারি মাইসেলিয়ামে থাকে একটা করে নিউক্লিয়াস আর সেকেন্ডারিতে থাকে হলো দুইটা করে নিউক্লিয়াস সো এইটাই হলো ক্ল্যাম্প কানেকশন আর এইটাই হলো ক্ল্যাম্প কানেকশনের ফাংশন এই জিনিসটা পড়তে হবে ঠিক আছে সেকেন্ডলি যেটা হলো ডোলিপোর সেপ্টাম এই ডোলিপোর সেপ্টাম হচ্ছে
এই যে কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা সেপ্টেশনের মাঝখানে কিন্তু একটা করে ইয়ে থাকে, সেপ্টেশনের এই যে সেপ্টেশন, এই সেপ্টেশনের মধ্যে একটা পোর থাকে। এটা নিউক্লিয়াস, এটা হলো শুধুমাত্র মাইক্রোস্কোপিক ভিউতে দেখা যায়, এমনি ন্যাকাডাইতে দেখা যায় না। তো এই পোর দিয়ে কিন্তু মনে করো নিউক্লিয়াসটা পাস হওয়ার কথা ছিল, কিন্তু নিউক্লিয়াস পাস হইতে পারে না। পোরটা এতই সূক্ষ্ম যে এটার মধ্যে দিয়ে পাস হতে পারে না, না পারার কারণে ও একটা কি করতেছে, একটা স্ট্রাকচার, পার্শিয়াল একটা স্ট্রাকচার ফর্মেশন করতেছে, যেটাকে আমরা পড়ে আসলাম ক্ল্যাম্প কানেকশন। এখন আমরা পড়তেছি যে ডলি পোর। তো এই যে পোরটা, এই পোরের ভিতর দিয়ে ঠিক নিউক্লিয়াস তো বাইপাস করতে পারে না। এখন আমরা জানি একটা সেলের ভিতর কি থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোসোল থাকে বা সাইটোপ্লাজম, আর থাকে কি সাইটোসোল বা সাইটোপ্লাজম, আর থাকে হলো সেল মেমব্রেন, আর আমরা জানি যে ফাঙ্গাসের মধ্যে আবার সেল ওয়াল থাকে। তো এই যে সাইটোসল মানে এই যে কোষের রসটা, সেটা মানে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য যে পোর্টটা আছে বা যে ছিদ্রটা আছে সেটার ভিতর দিয়ে ইজিলি যেখানে বাইপাস হওয়ার কথা সেটা ঠিক মতো হতে পারে না। না হতে পারার কারণে ওই ফাঙ্গাসের একটা বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে, সে যে পোর্টটা, আই মিন এই যে এখানে পোর, ফর এক্সাম্পল দিস ইজ দ্য মাইসেলিয়াম, আর এটা হলো সেপ্টেশন, এটা হলো সেপ্টেশন। তো এই সেপ্টেশনের মাঝখানে পোর থাকার কথা। তো এই পোর্টটা কি হয়, যখন নাকি তার বাইপাস করার দরকার হয় সাইটোসল বা কোষ রস, তখন সে এটাকে একটা একটা স্ট্রাকচার, ব্যারেল শেপ স্ট্রাকচার একটু ফর্মেশন করে। মানে একটু কি হয়, দেখা গেছে এই সাইডের এই যে সেলের যে সেপ্টেশনের অংশটা, এটা সয়েলিং হয়ে যায় বা ফুলে ফেপে যায়, এটাও ফুলে ফেপে যায়। ফুলে ফাঁপার পর হয় কি, এখানে আবার একটা স্ট্রাকচার ফর্মেশন করে, যেটা নিউক্লিয়ার পোর ক্যাপ বলে। এই নিউক্লিয়ার পোর ক্যাপের মাধ্যমে এই জায়গাটা, এই যে এই পোর্টটা ছিল, এটা পোর্টটা একটু বেশি ওপেনিং হয়ে যায়, মোর ওপেনিং। এই মোর ওপেনিং হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ডলি পোর। মানে এটা নাম দেওয়া সায়েন্টিফিক বা প্যাথোলজিক্যাল একটা টার্ম, ডলি পোর। মানে ওইটা পোর্টটার যে স্পেস বা পাসিং স্পেস, সেটা মোর লার্জার হয়ে গেল। সো এই জন্য এই পোর্টটাকে বলা হচ্ছে বা এই পোর্টটাকে বলা হচ্ছে ডলি পোর সেপ্টাম। মানে সেপ্টামের মাঝখানে যে পোর, সেটা হলো পোর সেপ্টাম বা পোর সেপ্টাম বা সেপ্টাম পোর, সেটাকে একটু লার্জার আকার যখন ধারণ করতেছে সেটাকে বলা হচ্ছে ডলি পোর সেপ্টাম। এই সম্পর্কে এখানে কথা বলা আছে। বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি মাইসেলিয়াম কনসিস্ট দ্য ডলি পোর সেপ্টাম। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ক্ল্যাম্প কানেকশনের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আমরা ক্ল্যাম্প কানেকশন ফর্মেশন কথাই দেখবো, দেখবো ক্ল্যাম্প কানেকশন ফর্মেশনটা হলো যে সেকেন্ডারি মাইসেলিয়ামের ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু না। ঠিক আছে, কিন্তু আর এখানে দেখতেছি আবার ডলি পোর সেপ্টামটা কিন্তু প্রাইমারিতেও থাকতে পারে, আবার সেকেন্ডারিতেও থাকতে পারে। দ্য সেপ্টাম অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল পোর সয়েল, যেটা অলরেডি আমি তোমাদের বললাম, মানে ফুলে ফেপে যায়, at the center forming the barrel shape structure with open end, thus forming the septal pore, যেটা হলো septal pore-টা বড় হয়ে যায়। The septal pore is surrounded by the cup like বা dome shaped membrane called the nuclear pore cap, যেটা এটা বলছি, এই যে একটা ক্যাপের মতো ফর্মেশন করে, সেটা বলে নিউক্লিয়ার পোর ক্যাপ। সো দ্য ইনফরমেশন ইজ দ্যাট ডলি পোর সেপ্টাম এটা একটা স্পেশাল ক্যারেক্টার, যেটা হলো যে বেসিডোমাইকোটিনা সাবডিভিশনের মাইসেলিয়ামের যে সেপ্টাম থাকে, সেপ্টামের মধ্যে যে পোর থাকে, এই পোরটা হলো যে ফুলে ফাঁপে বড় হয়ে যায়, বা একটা ব্যারেল শেপ বা একটা, আমরা যদি বলতে পারি অনেকটা ঢোল শেপ আর কি, এরকম শেপের একটা স্ট্রাকচার ফর্মেশন করতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডলি পোর সেপ্টাম। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডলি পোর সেপ্টাম? ভেরি সিম্পল। The ডলি পোর সেপ্টাম will not allow the movement of the nuclei. আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে ডলি পোর সেপ্টাম দিয়ে নিউক্লিয়াই পাস হইতে পারে না, দেখে কিন্তু কি করে, ক্ল্যাম্প কানেকশন ফর্মেশন করে। কিন্তু এটা কি করে ডলি পোর সেপ্টাম, বাট ইট মেইনটেইন দ্য কন্টিনিউটি অফ দ্য সাইটোপ্লাজম। যেটা কিছুক্ষণ আগে বললাম, সাইটোপ্লাজমে সাইটোসল থাকে বা কোষ রসটা যে থাকে, কোষ রসটা যেন ঠিক মতো পাস হতে পারে পোরের মধ্যে দিয়ে। দ্যাট মিনস দ্য সেলের যে ব্যালেন্স, আই মিন লিকুইড ব্যালেন্স, যেটা তোমরা ছোট আরো ইন্টারমিডিয়েট লেভেলে বা তারও আগে পড়ে আসছো, যে অসমোসিস, ডিফিউশন, তারপরে ইকুইলিব্রিয়াম, এরকম বিভিন্ন টার্ম তোমরা পড়ে আসছো। সো এই যে অসমোসিস বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করার জন্য এই পোরটা একটু ফুলে ফেপে বড় হয়ে যায়, এই সেটাকে বলা হচ্ছে ডলি পোর। আর এই ডলি পোরের ভিতর দিয়ে সাইটোসল বা সাইটোপ্লাজমটা যেন কন্টিনিউ হতে পারে। So this is the special character, like the Mesomycotina, Zygomycotina, Ascomycotina, or Dichomycotina. So this is the special character of this fungus. So এইটাই বলছি, this is the আমি তোমাদের সিলেবাসটা করে তোমাদের কাছে যদি থাকে আমি বলে দিছি যে স্পেশাল
মাইসিয়াম ব্র্যাকেটে লিখে দিছি যে ক্ল্যাম্প কানেকশন এন্ড ডোলিপোর্ট সেপ্টাম। তাহলে বোঝা গেছে যে এইটা থেকে আমাদের কি করতে হবে, যে ক্ল্যাম্প কানেকশনটা কি জিনিস, ক্ল্যাম্প কানেকশন ফাংশন কি, ক্ল্যাম্প কানেকশন কিভাবে ফরমেশন হয়, ডোলিপোর্ট সেপ্টাম কি জিনিস, আর ডোলিপোর্ট সেপ্টামের ফাংশন কি। আর বলছি যে এই স্লাইডটা একটু পড়বা ওই জিনিসটাকে বোঝার জন্য। আর এই স্লাইডটা আমাদের পড়তে হবে এই যে এটা যে what is the key character of Basidiomycotina subdivision. So this is all over summary of the first regarding the Basidiomycotina. Okay, আর কোন ইয়ে আছে? আর কোন কোয়েরি আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা এই শেয়ারিংটা স্টপ করব, এরপরে আমরা আরেকটা দেখব। আচ্ছা, কিছুক্ষণ আগে স্লাইডটা শেয়ার হয়েছে। জি স্যার হয়েছে। ওকে, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম হলো ভেজিটেটিভ স্ট্রাকচার। ওকে, ভেজিটেটিভ স্ট্রাকচারের আমি বলছি তোমাদেরকে ফোকাস করতে বলছি, ইম্পর্টেন্ট দিতে বলছি যে ভেজিটেটিভ স্ট্রাকচারটা স্পেশাল ক্যারেক্টার। এখন আমরা পড়তে যাচ্ছি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে আমি সিলেবাস তোমাদেরকে যেটা দিছি so far I remember, তোমাকে বলছি যে সেক্সুয়াল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটাকে আমরা ফোকাস করব। তো এখানে আমরা প্রথমে একটু পড়ছিলাম যে Basidiomycotina subdivision they can also complete their life cycle in the asexual and sexual both ওয়েতে পারে। এজন্য এটা কিন্তু পারফেক্ট ফাঙ্গাস, এটা হলো পারফেক্ট ফাঙ্গাস। অন দ্য বেসিস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম ফাঙ্গাস অলসো টু টাইপ, one is the perfect and imperfect. So এই ফাঙ্গাসটা পারফেক্ট ফাঙ্গাস কারণ they can show the both type of the reproductive system. I mean they can complete their life cycle in sexually as well as sexually. But আমি বলছি যে এটা usually they completed their life cycle in sexual system. Also they can perform the asexual, but that is rare. So that is why আমরা এখানে asexual reproductive systemটা কিন্তু টোটালি স্কেপ করে গেছি। হ্যাঁ, এটা আমরা করব না, এখানে আমরা ফোকাস করব হলো এটাকে, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে, আই মিন দ্য টেলোমর বা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই ফাঙ্গাস কি করে আসলে বেসিক্যালি এখানে ইনফরমেশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ বেসিডিয়াম। এই ফাঙ্গাসটার একটা নাম কিন্তু বেসিডিওমাইকোটিনা। স্লাইডগুলো ছিল ওখানে একটা পয়েন্ট ছিল, ইটস গিভেন দ্য নেম অফ Basidiomycotina বিকজ ইট ফর্ম দ্য basidium and that basidium contain the 4 definite number of basidiospore or that is why is called the basidium. এখন বেসিডিয়ামটা কি জিনিস? বেসিডিয়ামটা হচ্ছে একটা ক্লাব শেপ। মিন হলো আমি যদি সিম্পলি কোন একটা সাথে কম্পেয়ার করি, আমরা যে ক্রিকেট খেলি ক্রিকেটের ব্যাটের মতো স্ট্রাকচার, সেটাকে হলো ক্লাব শেপ স্ট্রাকচার। অথবা আমরা করি যখন আমরা ইউজুয়ালি যখন কেউ কোনো একটা ভালো কিছু বললে, যখন কোনো একটা মিটিং এ আমরা যে তালি দেই ক্ল্যাপ, তো ওই যে ক্লাবের মতো স্ট্রাকচার হয়ে যায়, তাহলে আমরা তখন তালি দেই, দুইটা তালু যখন একসাথে লেগে যায় আর 4টা আঙ্গুল উপরের দিকে থাকে, তো এই শেপটা অনেকটা এই টাইপের আর কি। এই জন্য এটাকে বলা হয় ক্লাব শেপ স্ট্রাকচার। এই ক্লাব শেপ স্ট্রাকচার বা বেসিডিয়ামের মধ্যে they contain বা they produce the definite number of basidiospore that is usually 4 in number, 4টা থাকে সাধারণত। যেমন তোমরা যদি পড়ে থাকো Ascomycotina, তোমাদের সিলেবাসে আছে, ওখানে দেখবা Ascomycotinaর যে স্যাক লাইক স্ট্রাকচার থাকে যেটা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখানে এক একটা স্যাক লাইক স্ট্রাকচারে 8টা কিন্তু অ্যাসকোস্পোর থাকে, 8টা অ্যাসকোস্পোর থাকে। কিন্তু Basidiomycotiনার ক্ষেত্রে যে বেসিডিয়ামটা ফর্মেশন করে ক্লাব শেপ, সেই বেসিডিয়ামের ভিতরে ডিফিনিট নাম্বার অফ বেসিডিওস্পোর ফর্মেশন করে, সেই নাম্বারটা হচ্ছে 4টা। ওকে, আর এই যে বেসিডিয়াম এবং বেসিডিওস্পোর ফর্মেশন হয় কিভাবে হয়, সেটার প্রসেসটা হচ্ছে which are form a result of plasmogamy, karyogamy and meiosis. তো আমরা প্লাজমোগামি জানি যে দুইটা মাইসেলিয়াম, আই মিন দুইটা হলো হাইফা মাইসেলিয়ামের পার্ট যদি ফিউজ হয়ে যায়
তাহলে সেটাকে বলা হয় প্লাজমোগেমি। যেমন কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাস স্লাইডটাতে দেখে আসলাম যে কিভাবে দুইটা প্রাইমারি মাইসেলিয়াম ফিউজ হয়ে সেকেন্ডারি মাইসেলিয়াম ফর্মেশন হচ্ছে। ওই ফর্মেশন বা ফিউশনটাকে দুইটা প্রাইমারি মাইসেলিয়াম ফিউশন হয়ে সেকেন্ডারি হচ্ছে, এটাকে বলা হয় প্লাজমোগেমি। আর প্লাজমোগেমির ফলে ওখান থেকে আমরা যে পাইলাম আরো মনে করো যে একটা বা দুইটা নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াস আবার কিন্তু আবার ফিউজ হয়ে যাবে। এই দুই নিউক্লিয়াস ফিউজ হওয়ার পর এটা ডিপ্লয়েড হয়ে গেল। ডিপ্লয়েড হলে সেটা আমরা বলতেছি ক্যারিওগেমি। দ্যাট মিনস দুইটা মাইসেলিয়ামের হাইপা ফিউজ হওয়াকে হলো হচ্ছে প্লাজমোগেমি। আই মিন সাইটোপ্লাজম, দুইটা সাইটোপ্লাজম যখন একসাথে ফিউজ হয়ে যাবে সেটা প্লাজমোগেমি। আর দুইটা নিউক্লিয়াস যখন ফিউজ হয়ে যাবে সেটাকে বলা হয় ক্যারিওগেমি। আর এই নিউক্লিয়াস যে ফিউজ হয়ে গেল, এই নিউক্লিয়াস ফিউজ হওয়ার পর একটা নিউক্লিয়াস থেকে যখন চারটা নিউক্লিয়াস তৈরি হবে সেটাকে বলা হয় মিওসিস। তোমরা জেনেটিক্সে পড়ে আসছো, মাইটোসিস মানে দুইটা হবে আর মিওসিস মানে চারটা হবে। এক নিউক্লিয়াস থেকে দুইটা সেটা হলো মাইটোসিস, এক নিউক্লিয়াস থেকে চারটা সেটা হলো মিওসিস। ওকে, সো এখন দেখি যে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই ফাঙ্গাস, আই মিন বেসিডোমাইকোটিনাস ফাঙ্গাস, যে একটা কার্ভ শেপ স্ট্রাকচার ফর্মেশন করে বা কার্ভ শেপ একটা সেক্সুয়াল ফ্রুটিং বডি ফর্মেশন করে, যেটার নাম হলো বেসিডিয়াম। আর সেই বেসিডিয়ামের মধ্যে চারটা স্পোর ফর্মেশন করে এক্সটার্নালি, সেই নাম্বারটা হলো চারটা। আর এইটা সেই বেসিডিয়াম এবং বেসিডিও স্পোর ফর্মেশন হয় কিভাবে? তিনটা ধাপে, রেজাল্ট অফ প্লাজমোগেমি, ক্যারিওগেমি এন্ড মিওসিস। এখন আসি, আমরা প্রথমে দেখব যে কিভাবে বেসিডিয়াম এন্ড বেসিডিও স্পোরটা ফর্মেশন হচ্ছে। এটা সাকসেসিভ স্টেজটা কি, ডেভেলপমেন্ট অফ বেসিডিয়াম এন্ড বেসিডিও স্পোর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমরা বলছি যে বেসিডিওমাইকোটিনার যে এটা আমরা প্রথমে যদি এইটাকে মানে এ তে যে ফিগারটা আছে, এটা কি প্রাইমারি হাইফা নাকি সেকেন্ডারি হাইফা? যে কেউ একজন বলো তো। Secondary. Secondary, no doubt. Because it at the tip of the cell it contains the two nuclei, yes, and they also have the another recognition that they have also the clamp connection. You can see there, this is the clamp connection. Okay, so that is why we confirm that this is the dichrotic or the secondary hypha. So a secondary hypha the tip cell, এই সেলটা থেকে বেসিক্যালি বেসিডিয়াম ফর্মেশন হবে। তো বেসিডিয়াম ফর্মেশন কিভাবে হবে? ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছি যে বেসিডিয়াম ফর্মেশনে হলো প্লাজমোগেমি, ক্যারিওগেমি এন্ড মিওসিস। প্লাজমোগেমি, ক্যারিওগেমি এন্ড মিওসিস। দ্যাট মিনস এই যে আমরা সেকেন্ডারি হাইফাটা পাইলাম, এটার মধ্যে প্লাজমোগেমি কিন্তু হয়ে গেছে। কিভাবে? ওইটা আমি একেবারে আরো প্রিভিয়াস থেকে কিন্তু আসি নাই, এখানে জাস্ট সেকেন্ডারি হাইফাটা থেকে শুরু করছি। দ্যাট মিনস দুইটা প্রাইমারি হাইফা ফিউজ হয়ে কিন্তু আমার সেকেন্ডারি হাইফা তৈরি হয়ে গেছে। তো সেকেন্ডারি হাইফা কারণ এখানে এটা দুইটা নিউক্লিয়াস আছে এবং ক্ল্যাম্প কানেকশন আছে। সে এই যে টিপ সেলটা, সেকেন্ডারি হাইফার যে টিপ সেল, এইটা থেকে কিন্তু বেসিক্যালি ফর্মেশন হবে বেসিডিয়াম এন্ড বেসিডিও স্পোর, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম সেটা ক্লাব শেপ। আমরা যদি ফাইনাল শেপটা দেখি, এই যে ক্রিকেটের মতো, অথবা আমরা যেটা বলছি যে আমরা যে ক্লাব দেই বা তালি দেই সেরকম একটা স্ট্রাকচার। ওকে, সো এখন প্রথমে কি হয়েছে, দ্বিতীয় স্টেপে দেখো এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস ফিউজ হয়ে গেছে। তো নিউক্লিয়াস দুইটা ফিউজ হয়ে গেলে সেটা কি, কিছুক্ষণ আগে দেখলাম যে ইফ দ্য নিউক্লিয়াস ইজ বিকাম ফিউজ দেন ইট কল দ্য ক্যারিওগেমি, মানে দ্যাট মিনস ক্যারিওগেমি হয়ে গেল। ক্যারিওগেমি হওয়ার পরে এখন বলতে পারো স্যার এখানে একটা ভ্যাকুয়াম দেখা যাচ্ছে, হোয়াট ইজ দিস? ইয়েস, this vacuum is automatically created. This is the biological process. আমরা জানি যে প্রত্যেকটা সেলে কিন্তু ভ্যাকুয়াম থাকে। প্ল্যান্ট সেলে ভ্যাকুয়ামটা থাকে বড়, অ্যানিমাল সেলে ভ্যাকুয়াম থাকে কিন্তু ছোট। এই জন্য আমরা হিউম্যান বিং এর মধ্যে সেলের মধ্যে কিন্তু ভ্যাকুয়াম আছে, সেলের মধ্যে ভ্যাকুয়াম আছে। এটা কিন্তু আমরা একটা বলতেছি টিপ সেল, এটা বলতেছি টিপ সেল, যে বেসিডোমাইকোটিনাস সাবডিভিশনের মাইসেলিয়ামের একটা টিপ সেল। তাহলে এটা একটা সেল, বিকজ এখানে দুইটা নিউক্লিয়াস আছে। এই দুইটা নিউক্লিয়াস এখানে ফিউজ হয়ে ক্যারিওগেমি হয়ে গেল। সাথে সাথে একটা ভ্যাকুয়াম ফর্মেশন হলো। ভ্যাকুয়ামের ফাংশনটা কি, কেন ভ্যাকুয়াম তৈরি হলো, দরকার আছে ভ্যাকুয়াম তৈরি হওয়ার? কারণ ওই একটা কথা আছে ইংলিশে, নাথিং ইজ ভ্যাকুয়াম ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের কোথাও কিছুই ভ্যাকুয়াম না, যেখানে কিছুই নাই সেখানে ইয়ার আছে। তো যাই হোক, এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই ভ্যাকুয়ামটা তৈরি হওয়ার ফলে যে সেলের মধ্যে যে ভ্যাকুয়াম তৈরি হয়, এটার একটা ফাংশন আছে, সে ফাংশনটা পরে একটু বলতেছি। তো এখানে হলো ক্যারিওগেমি হয়ে গেছে। এবং সাথে সাথে থার্ড স্টেপ মানে সি স্টেপে যদি আমরা দেখি, এখানে এটা কিন্তু এই যে টিপ সেলটা, এটা কিন্তু আস্তে আস্তে ক্রিকেটের ব্যাটের মতো কিন্তু হয়ে যাচ্ছে। ইউ ক্যান সি লাইক এ ক্রিকেট ব্যাট অর লাইক এ ক্ল্যাপ শেপ। এবং সাথে সাথে একদম টিপে যদি দেখো যে দিস ইজ দ্য ইনিশিয়েশন অফ দ্য বেসিডিও স্পোর, ইনিশিয়েশন অফ দ্য
বেসিডিও স্পোর, এটাকে স্টিগমা বলে। বেসিক্যালি এটাকে সাধারণত বলা হয় স্টিগমা, কারণ এটা স্টিগমা মিন স্টক বা একটা মনে করে যে ডাটার মতো আর কি। ওকে, স্টক বা স্টিগমা, এ তো স্টিগমা ফর্মেশন হয়েছে, স্টিগমা ইনিশিয়েশন হয়েছে। আরেকটা জিনিস কিন্তু এখানে হয়েছে, দেখো যে এখানে যে নিউক্লিয়াসটা ছিল সেটা কিন্তু মিওসিস হয়ে গেছে। দ্যাট মিন একটা নিউক্লিয়াস থেকে কিন্তু এই যে ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা হয়েছিল ফিউশনের মাধ্যমে বা কেরিওগামির মাধ্যমে, সেটা একটা থেকে কিন্তু 4টা নিউক্লিয়াস হয়ে গেছে, একটা থেকে 4টা নিউক্লিয়াস হয়ে গেছে। এট দ্য সেম টাইম ইউ ক্যান সি অলসো দ্য ভ্যাকুয়াম অলসো বিকাম এনলার্জড। তাহলে এই থার্ড স্টেজে কিন্তু 3টা ঘটনা ঘটছে। ফার্স্ট, যে স্টিগমাটা ইনিশিয়েশন হয়েছে, মিওসিস হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ভ্যাকুয়াম সেটা কিন্তু এনলার্জ হচ্ছে। আমরা আরেকটা স্টেজ ধরতে পারি যে এই যে বেসিডিয়াম ফর্মেশনও কিন্তু শুরু হয়, বেসিডিয়াম ফর্মেশন শুরু হয়েছে। দ্যাট মিনস এটা একটু লার্জার আকারে বা শেপে চলে যাচ্ছে। এখানে আসে দেখি ফোর্থ স্টেজে কি হয়েছে। ফোর্থ স্টেজে হচ্ছে যে এবার দেখো এই যে এইগুলা কিন্তু বেসিডিও স্পোরের ইনিশিয়েশন, দ্যাট মিনস বেসিডিও স্পোর ফর্মেশন শুরু হয়ে গেছে, বেসিডিও স্পোর ফর্মেশন শুরু হয়ে গেছে। আর এই যে নিউক্লিয়াস গুলো ছিল, এই নিউক্লিয়াস গুলো কিন্তু মাইগ্রেট করবে, এক একটা বেসিডিও স্পোরের ভিতরে চলে যাবে। তো বেসিডিও স্পোরের ভিতরে যাওয়ার জন্য তাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে না? এই যে প্রিপারেশন নিচ্ছে, দে আর টেক প্রিপারেশন। পরের স্টেজে আমরা দেখতেছি আবার প্রিপারেশন, এবং এজ ওয়েল এজ দেখো ভ্যাকুয়াম অলসো এনলার্জ এবং এই বেসিডিয়াম অলসো এনলার্জ, বেসিডিয়াম অলসো এনলার্জ, ধীরে ধীরে এনলার্জ হয়ে যাচ্ছে, ভ্যাকুয়াম এনলার্জ হচ্ছে। আর এখন বলি আমি ভ্যাকুয়ামের ফাংশনটা কি। এই ভ্যাকুয়াম বলতেছে ও কি করে, এইখানে কিছুই নাই, মিন কি লিকুইড আছে, আর ভ্যাকুয়ামের ভিতরে কি আছে, ইয়ার আছে। তো ইয়ার যে ভ্যাকুয়াম সে ধীরে ধীরে এনলার্জ হচ্ছে এবং প্রেসার করতেছে কাকে, ও স্পেস নিচ্ছে, লিকুইডটাকে প্রেসার দিচ্ছে। লিকুইডকে যখন প্রেসার দিচ্ছে তখন আলটিমেটলি বেসিডিয়াম এনলার্জ হচ্ছে। এখানে আবার দেখো যে ভ্যাকুয়ামটা কত বড় হয়ে গেছে, ভ্যাকুয়াম কত বড় হয়ে গেছে। এইবার চাপ দিচ্ছে কাকে, কাকে প্রেসার দিচ্ছে, এই যে নিউক্লিয়াই, 4টা যে নিউক্লিয়াই আছে নিউক্লিয়াকে প্রেসার দিচ্ছে মাইগ্রেট করার জন্য। কোথায়? এই যে বেসিডিও স্পোর গুলোতে। তো কিছুক্ষণ আগে দেখছি যে এখন এই যে বেসিডিও স্পোর যে মাইগ্রেট করবে, মাইগ্রেট করার জন্য চার যে 5 মিনিট তার যে পাথটা, তার যে পথটা, সেই পথটা কিন্তু খুব ন্যারো। তাহলে ন্যারো হলে কি হবে, আমরা যখন এটা আমি এভাবে এক্সাম্পল দিয়ে থাকি সাধারণত, যে আমরা যদি তার কাটার ভিতর দিয়ে নিজেকে কখনো বাইপাস করতে চাই, তখন দেখবা যে শরীরটা এমন ভাবে আমরা মনে করে শেপ করে নেই যে কোনোভাবেই যেন তার কাটা আমার শরীরের মধ্যে বা আমার কাপড়ের মধ্যে না লাগে। ঠিক এরকম হলো যে সে ইলংগেটেড করে নিচ্ছে নিজেকে। ইলংগেটেড করে নেওয়ার পরে কি হচ্ছে, সে দিস নিউক্লিয়াস বিকাম মাইগ্রেটেড। কিন্তু এই মাইগ্রেট করতে কে হেল্প করতেছে, এই যে ভ্যাকুয়ামটা, এই ভ্যাকুয়াম কি করতেছে, প্রেসার দিচ্ছে, প্রেসার দিচ্ছে। সো আলটিমেটলি এই যে লাস্ট স্টেপে একটা কমপ্লিট বেসিডিয়াম এন্ড ফর্মেশন হয়ে গেল, যে বেসিডিয়ামের মধ্যে 4টা বেসিডিও স্পোর আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে basidium that contains a definite number of basidio spore, usually 4, which form as the result of plasmodic, karyogamy and meiosis. So এখানে হলো যে এই সাকসেসিভ 6টা স্টেজের মাধ্যমে আমরা দেখতে পাইলাম যে বেসিডিয়াম এন্ড বেসিডিও স্পোর কিভাবে ফর্মেশন হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে এখন স্যার। এখানে আবার তোমাদের জন্য একটু টেক্সট রাখছি। জি প্লিজ। স্যার তাহলে হচ্ছে ভ্যাকুয়ামের কাজটা হচ্ছে যে লিকুইডকে প্রেসারাইজ করে ফুল ফর্ম নিউক্লিয়াসকে মাইগ্রেট করার জন্য সাহায্য করে। বেসিডিয়াম। নিউক্লিয়াস থেকে মাইগ্রেট করতে হেল্প করে। ওকে, জি, স্যার। নিউক্লিয়াসগুলোকে মাইগ্রেট করতে হেল্প করে। ওকে, এখানে তোমাদের জন্য একটু টেক্সট রাখছি, তোমরা ইচ্ছা করলে এটা পড়ে নিতে পারো, যাদের একটু আন্ডারস্ট্যান্ডিংটা কম হবে তারা এই জিনিসটা পড়ে নিবা। এখন হচ্ছে এখানে আরেকটা ফিগার দেওয়া আছে, এটা কিন্তু টোটালি একটা সাকসেসিভ স্টেজ। ওকে, এখানে আলাদা আরেকটা চিত্র দেওয়া আছে, তোমরা যে কোনোটাই ফলো করতে পারো, তবে আমার কাছে মনে হয় ইটস মোর ইজিয়ার এন্ড মোর বেটার দেন দ্য নেক্সট ওয়ান। এখানে একটা ব্যাপার আছে, ডিসপার্সাল অফ বেসিডিও স্পোর। এই যে আমরা এখানে বেসিডিও স্পোর পাইলাম না, এই যে বেসিডিও স্পোর কয়টা, 4টা, এক একটা বেসিডিয়ামের মধ্যে 4টা বেসিডিও স্পোর আছে। এখন এই বেসিডিও স্পোর কি এখানে থাকবে? এখানে থাকলে তো চলবে না, ওকে রিলিজ হইতে হবে, রিলিজ হয়ে জার্মিনেট হইতে হবে। জার্মিনেট হলে ওই যে কিছুক্ষণ আগে যে ক্লাস স্লাইডটা দেখে আসলাম যে দ্য অরিজিন অফ প্রাইমারি মাইসেলিয়ামের হলো জার্মিনেশন অফ বেসিডিও স্পোর। তাহলে এখান থেকে বেসিডিও স্পোরটাকে রিলিজ হইতে হবে, তো রিলিজ হয়ে একটা ফেভারেবল এনভায়রনমেন্টে যেতে হবে, যে এনভায়রনমেন্টে সে জার্মিনেট করতে পারবে। জার্মিনেট করলে সেখান থেকে প্রাইমারি মাইসেলিয়াম হবে, আর 2টা প্রাইমারি মাইসেলিয়াম ফিউজ হয়ে সেকেন্ডারি হবে, আর সেকেন্ডারি মাইসেলিয়াম থেকে আবার এই যে স্টেপ তৈরি হয়ে গেল, সাকসেসিভ স্টেজ। সো এটাই কিন্তু লাইফ সাইকেল। ইউ গট মাই পয়েন্ট? এটাই কিন্তু লাইফ সাইকেল। ওকে,
তো এখন আমরা একটু দেখবো যে কিভাবে বেসিক স্পোর্টটা হলো যে ডিসপার্স হয় বা ডিসচার্জ হয়। ওকে, আমরা যদি একটা বেসিক স্পোর্টের কথা চিন্তা করি এখানে, হ্যাঁ স্যার লাইফ সাইকেল বললে পুরোটা দিতে বলছিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা একটা আসতেছি আসতেছি আসতেছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে কয়টা বেসিক স্পোর্ট পাইলাম? চারটা, তাই না? চারটা বেসিক স্পোর্ট। বেসিক স্পোর্টটা কার উপরে হলো যে তোমার বসানো আছে, রিপ্লেস করা আছে, সেটা স্টিগমাটার উপরে। তাহলে এটা যদি আমার স্টিগমাটা হয় আর এটা হলো বেসিক স্পোর্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা চারটা আছে, আমরা জাস্ট একটা নিয়ে কথা বলতেছি এখানে, যে কিভাবে সে ডিসপার্সল বা রিলিজ হয়। তো এই যে স্টিগমাটা বা স্টক এবং বেসিডিও স্পোরের মাঝখানে একটা স্ট্রাকচার থাকে, বাবল লাইক স্ট্রাকচার বা ওয়াটার ড্রপের মতো। এটাকে অ্যাপেন্ডিক্স বলে বা হিলার অ্যাপেন্ডিক্স বলে, হিলার অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, আমাদের শরীরেও কিন্তু অ্যাপেন্ডিক্স আছে, মানে অতিরিক্ত অংশ। হ্যাঁ, ঠিক এই অ্যাপেন্ডিক্সটা এটা হলো যে আমরা বলছি স্টিগমাটার উপরে বসানো আছে হলো বেসিডিও স্পোর। আর এই বেসিডিও স্পোরটা বেসিক্যালি দ্যাট ইজ টেক প্লেস অন দা ওয়াটার বাবল অথবা ইন দ্য ড্রপ অফ দা ওয়াটার। সো এই যে ড্রপ অফ ওয়াটার বা ওয়াটার বাবলটা, এটা কি হয়? আস্তে আস্তে বড় হয়ে থাকে, লার্জার সাইজ হয়ে থাকে। যখন সে সার্চটা অনেক লার্জার সাইজ হয়ে যায়, তখন হয় কি, এই যে বেসিডিও স্পোরটা এই স্টিগমাটা থেকে সেপারেট হয়ে যায় এবং আলটিমেটলি সেই বেসিডিও স্পোর একটা ডিস্টেন্সে কিন্তু সে সরাই যায়, একটা ডিস্টেন্সে সরাই যায়। সেই ডিস্টেন্সটা হতে পারে, সরানো হতে পারে বাতাসের মাধ্যমে, হতে পারে ওয়াটারের মাধ্যমে, হতে পারে হ্যাঁ ওকে, বা অন্য কোনো ওয়েতে হতে পারে। সেটা ডিস্টেন্সে সে সরাই পড়লো। এইটা হলো বেসিডিও স্পোর। এটা হলো নাও ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য স্টিগমাটা। আর স্টিগমাটাটা কি হলো? আস্তে আস্তে সেটা ডিক্লাইন হয়ে গেল, নষ্ট হয়ে গেল বা ডিকে হয়ে গেল। ওকে, সে ডিক্লাইন হয়ে গেল। কিন্তু এই যে বেসিডিও স্পোর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই যে বেসিডিও স্পোর, এটা যখন আমি ফেভারেবল এনভায়রনমেন্টে চলে আসবে, তখন সে কি করবে? জার্মিনেট করবে। জার্মিনেট করলে কি হবে? প্রথমে প্রাইমারি মাইসিলাম হবে, প্রাইমারি মাইসিলাম হলে সেকেন্ডারি মাইসিলাম হবে, আর সেকেন্ডারি মাইসিলাম হলে সে এই স্টেজে চলে আসলো, সেকেন্ডারি মাইসিলাম হলে এই স্টেজে চলে আসলো। আলটিমেটলি সে আবার বেসিডিয়াম এবং বেসিডিও স্পোর ফর্মেশন করলো। সো দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ বেসিডিও মাইক্রোটেনা সাবডিভিশন। দিস ইজ দ্য সেক্সুয়াল লাইফ সাইকেল অফ বেসিডিও মাইক্রোটেনা সাবডিভিশন। আমি এখানে আবার একটু তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট, আমরা বেসিক্যালি এখানে যেটা দিছি সেটা আমরা এখানে যে ইজিলি যেন আমরা বেসিডিও স্পোর, এই যে বেসিডিও স্পোরগুলো, বেসিডিও গিল নামক একটা স্ট্রাকচার থাকে, এটা নিচে আর কি, ওই ছাতাটার নিচে ছোট 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 অসংখ্য বেসিডিও স্পোর থাকে। ওকে, এই বেসিডিও স্পোর এগুলো থাকে, সেই এটা থাকে হলো বেসিডিয়ামের মধ্যে। বেসিডিও স্পোর গুলো থাকে এই যে বেসিডিয়ামের মধ্যে। বেসিডিয়ামটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। তখন এই যে বেসিডিও স্পোর, এটার মধ্যে যদি সেটা বেসিডিও স্পোরটা যদি দুইটা নিউক্লিয়াস থাকে, আই মিন ডাইক্রোটিক হয়, তাহলে সেখানে ক্যারিওগামির মাধ্যমে ওই যে আবার মিয়োসিসের মাধ্যমে এই যে চারটা হয়ে গেল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই যে বেসিডিও স্পোর রিলিজ হয়ে গেল। বেসিডিও স্পোর রিলিজ হওয়ার পরে এই সেকেন্ডারি মাইসিলাম, এই সেকেন্ডারি মাইসিলাম কি হলো? আবার সাকসেসিভ স্টেজে আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা যে এটা কিছুক্ষণ আগে দেখলাম স্টেজের মাধ্যমে আলটিমেটলি আবার বেসিডিয়াম। স্যার আপনার নেটের প্রবলেম না, আমার বুঝতে পারছি না। স্যার আপনার ওখানে প্রবলেম হচ্ছে স্যার, আমাদের এখান থেকে কিছু শোনাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। কথা বেঁধে বেঁধে আসছে। জি স্যার।
হ্যালো Sir, নাহিদ, শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। নাহিদ, জি স্যার শোনা যাচ্ছে। নেট চলে গেছিল হ্যাঁ একটু সমস্যা হয়েছিল মনে হয়। হ্যাঁ আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে বেসিডিয়াম এন্ড বেসিডিয়াম স্পোর সম্পর্কে যা বললাম সেটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? না স্যার। না, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস মনে হয় তোমাদের সিলেবাসে একটু দিয়েছিলাম, সেটা একটু দেখি। টেলিওমাইসিস। ইয়েস, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাসেস। একটা ক্লাসেস শুধুমাত্র করছি। এই যে আমরা পড়াশোনা করছি যে ক্লাসিফিকেশন দুই ধরনের, এখানে বেসিক মাইক্রো সাবডিভিশন দুইটা ক্লাস আছে, একটা টেলিওমাইসিটিস, একটা হাইমেনোমাইসিটিস। হাইমেনোমাইসিটিসটা বাদ দিছি তোমাদের, কারণ হাইমেনোমাইসিটিসটা সেটা প্র্যাকটিক্যাল সিলেবাসে আছে, তো এই জন্য ওটা বাদ। হ্যাঁ, টেলিওমাইসিটিসের মধ্যে দুইটা ওয়ার্ডার আছে। একটা হলো দুইটা ওয়ার্ডার, আমরা যদি এখানে দেখি তার দুইটা ওয়ার্ডার আছে। স্লাইডটা কি শেয়ার হয়েছে? জি স্যার হয়েছে স্যার। হ্যাঁ, দুইটা এর হলো যে টেলিওমাইসিটিস এর আন্ডারে দুইটা হলো যে আছে ক্লাস ওয়ার্ডার আছে। এই ওয়ার্ডার দুইটার মধ্যে একটা ইউরেডিনালেস আর আস্টিলাজিনালেস। এই ইউরেডিনালেস যেটা সেটা হলো যে এটা পড়বা যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ ইউরেডিনালেস আর ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ আস্টিলাজিনালেস। ওকে, এই দুইটা জিনিস পড়ার পরে শেষের দিকে একটা জিনিস দিছিলাম তোমাদেরকে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাস্ট এন্ড এক্সমার্ট ফাঙ্গাস। ওকে, তো এটা যখন থ্রোলি পড়ে আসবা, এটা পড়ে আসবা যে একটু জাস্ট আমি যদি রিক্যাপ করি ব্যাপারগুলা, যে কি বলছি যে স্যার একটু আবার বলেন স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা বলতেছি, টেলিওমাইসিটিস যে ক্লাসটা আছে, হ্যাঁ স্যার একটু আবার বলেন। বলতেছি তো, শুনতে পাও না? না স্যার একটু আটকে গেছিল আর কি, নেট প্রবলেম। এখন ঠিক আছে? জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা বলছি, টেলিওমাইসিটিস এর ক্লাসের আন্ডারে দুইটা ওয়ার্ডার আছে, একটা ইউরেডিনালেস আর একটা হলো আস্টিলাজিনালেস। ইউরেডিনালের যে ক্লাস ওয়ার্ডারের মধ্যে যে ফাঙ্গাস গুলো, এগুলোকে আমরা বলি রাস্ট ফাঙ্গাস, আর আস্টিলাজিনালেস আন্ডারে এটাকে আমরা বলি এক্সমার্ট ফাঙ্গাস। ওকে, এখন আমরা একটু ইউরেডিনালেস এর মধ্যে ক্যারেক্টার গুলা কি কি, এই ক্যারেক্টার গুলা যদি আমরা পড়ি তাহলে শেষে গিয়ে কিন্তু দুইটাকে পার্থক্য করতে পারবো। দেখো ইজিলি ইউরেডিনালেস, এটা বলছি যে এর আন্ডারে যারা, সেটা হলো রাস্ট ফাঞ্জে, সেগুলো হলো রাস্ট ফাঞ্জে, এবং তাদের কালার গুলো সাধারণত হয় ব্রাউন ইন কালার। এই যে এখানে ছবি সহ তোমাদের দেখা দিচ্ছি আমি, হুইটের মধ্যে এই ডিজিজটা হয়। তোমাদের লেভেল 2 তে যদি আমরা ডিজিজ পড়াই না, তা তোমাদের বোঝার জন্য আমি এখানে দিচ্ছি যে তাদের রাস্টের কালারটা হয় হলো ব্রাউন ইন কালার বা রেডিশ ইন কালার, রেডিশ ব্রাউন ইন কালার। একটু খেয়াল রাখো যে কালারটা কিরকম। তারপরে দ্বিতীয় ক্যারেক্টার যেটা দেখতেছি সেটা হলো অব্লিগেট প্যারাসাইট। তোমরা অলরেডি ফাঙ্গাস পড়ছো যে ফাঙ্গাস বেসিক্যালি স্যাপ্রোফাইট অর প্যারাসাইট। ওকে, আবার স্যাপ্রোফাইট অথবা প্যারাসাইট। স্যাপ্রোফাইট হতে পারে অব্লিগেট স্যাপ্রোফাইট বা ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট, ঠিক প্যারাসাইটও হতে পারে অব্লিগেট প্যারাসাইট অথবা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। তো এটা হলো অব্লিগেট প্যারাসাইট। ওকে, তারপরে দেখো এর যে আমরা কিছুক্ষণ আগে পড়াশোনা করে আসলাম যে এর ফাঙ্গাসের মধ্যে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টারশিয়ারি আছে, এই মাইসিলিয়াম গুলো আছে। এটার মধ্যে কি আছে দেখো, মাইসিলিয়াম ইজ প্রাইমারি আর্লি স্টেজ এন্ড দ্য লেটার স্টেজ সেকেন্ডারি, দ্যাট ইজ নো টারশিয়ারি মাইসিলিয়াম। দ্যাট মিনস রাস্ট ফাঙ্গাস গুলা, যে ফাঙ্গাস গুলা সেগুলোর মধ্যে প্রাইমারি সেকেন্ডারি মাইসিলিয়াম আছে কিন্তু টারশিয়ারি মাইসিলিয়াম নাই। তারপর কিছুক্ষণ আগে স্পেশাল ক্যারেক্টার আমরা স্টাডি করলাম যে ক্লেম কানেকশন আর হলো ডোলিপোর সেপ্টাম। ইনফরমেশন কি, রাস্ট ফাঙ্গাসের ক্ষেত্রে ক্ল্যাম কানেকশন সেটা হলো রেয়ার বা অ্যাবসেন্ট, আর ডোলিপোর সেপ্টাম প্রেজেন্ট। একটু জিনিসটা খেয়াল করো, রাস্ট ফাঙ্গাসের ক্ষেত্রে সাধারণত ক্ল্যাম কানেকশন থাকে না, রেয়ার বা অ্যাবসেন্ট, আর ডোলিপোর সেপ্টামটা থাকে। তাহলে আবার আরেকটা জিনিস, পলিমরফিক ইন নেচার। পলিমরফিক মিন আমরা জানি, পলি মানে কি মেনি, অনেক। পলিমরফিক লাইফ সাইকেল মানে তাদের লাইফ সাইকেলে অনেকগুলা স্পোর তৈরি করতে পারে, মোর দ্যান 2 স্পোর তৈরি করতে পারে। হ্যাঁ, মোর দ্যান 2 স্পোর তৈরি করতে পারে। এই যে মোর দ্যান 2 স্পোর তৈরি করতে পারে, এই জন্য এটা পলিমরফিক লাইফ সাইকেল বলা হয়। এখানে দেখো জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, এটার একটা ফাঙ্গাস আছে এই যে রাস্ট ফাঙ্গাসের মধ্যে, পাক্সিনিয়া গ্রামিনিস টিটিসি, যেটা হুইটের মধ্যে ব্ল্যাক রাস্ট হুইট তৈরি করে, ডিজিজ তৈরি করে। সেটার দেখা গেছে যে সোফার that is identified, and so far from the study it is identified that they produce the 5 type of spore, 5 types of spore। এই যে পিকনিয়া স্পোর, আমরা যদি প্রথমে ইয়াটা খেয়াল করি, যেখানে আমরা দেখছিলাম বেসিডিয়াম, সেখানে বেসিডিয়া স্পোর প্রডিউস হয়। এটা পুরুলার নাম্বারে বলা হয় বেসিডিয়া,
সিঙ্গুলারে হলো বেসিডিয়াম, তোমরা যেটা জানো। বেসিডিয়া যেটার মধ্যে থাকে বেসিডিও স্পোর। এই রাস্ট ফাঙ্গাস গুলো নট অনলি বেসিডিও স্পোর, দে অলসো প্রডিউস দ্য আদার 4 টাইপ অফ স্পোর, দ্যাট ইজ পিকনিয়া স্পোর, দ্যাট ইজ ইন পিকনিয়া, এসিয়া স্পোর, দ্যাট ইজ ইন এসিয়া, ইউরিডিয়া স্পোর, দ্যাট ইজ ইন ইউরিডিয়া, and telia spore, that is in telia. That means এই যে রাস্ট ফাঙ্গাস they produce the different type of several number of spore. এই যে স্পোর গুলো তৈরি করে 5 ধরনের, এই স্পোর কারণে এটাকে বলা হচ্ছে পলিমরফিক লাইফ সাইকেল বা পলিমরফিক ইন নেচার। মানে তার টোটাল লাইফ সাইকেলে সে বিভিন্ন ধরনের স্পোর ফর্মেশন করে বা স্পোর ফরমেট করে। তবে এটার আবার স্টেজ আছে, স্টেজ 0 থেকে 4 পর্যন্ত ডিনোটেড করা হয়েছে রোমান সংখ্যায়। ওকে, 0, 1, রোমান 1, রোমান 2, রোমান 3 এন্ড রোমান 4 ডিনোটেড করা হয়েছে স্টেজ গুলাকে। একটা 0 স্টেজ, তারপর 1 স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ এন্ড 4 স্টেজ। এবং তারা এক এক সময় এক এক ধরনের স্পোর ফর্মেশন করে। পিকনিয়া স্পোর, এসি স্পোর, ইউরিডিয়া স্পোর, বেটিলিয়া স্পোর, বেসিডিয়া স্পোর। পিকনিয়া স্পোর, দ্যাট ইজ ফুডিং বডি or fooding structure name is Pycnia, Asia, Asia spore, Uridia, Uridia spore, Telia, Telia spore, and Basidia, Basidia spore. এখানে একটা জিনিস ইনফরমেশন হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে বেসিডিও স্পোর সেটা কিন্তু ইউনিনিউক্লিয়েটেড হয়। আমরা দেখে আসছি যে একটা নিউক্লিয়াসের, একটা বেসিডিও স্পোরের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে বেসিডিও স্পোর আর পিকনিয়া স্পোর তারা ইউনিনিউক্লিয়েটেড, আর বাকিগুলো কিন্তু বাইনিউক্লিয়েটেড। জাস্ট এটা ইনফরমেশন আর কি, এটা খুব হার্ড এন্ড পাসেল কিছু না। এখন স্যার আবার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। নেট প্রবলেম হবে। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আর আপনার কথা শোনা যাচ্ছে না। মিউট হয়ে গেছিল সিস্টেম, এখন শোনা যাচ্ছে? লিভ হয়ে গেছে। জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আমার নেটটা একটু আনস্টেবল, আমি একটু বাসা থেকে ক্লাসটা নিচ্ছি তো, বুঝছো? এই ওয়াইফাই এর লাইনের মনে হয় একটু সমস্যা হচ্ছে। স্লাইড এখন শেয়ার আচ্ছা, হয়েছে, স্লাইডটা শেয়ার সমস্যা নেই। হয়েছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, এই জায়গায় আমরা ছিলাম যে পলিমরফিক লাইফ সাইকেল। পলিমরফিক লাইফ সাইকেল মিন যে ফাঙ্গাস তার টোটাল লাইফ সাইকেলে মোর দেন 2 হলো স্পোর ফর্মেশন করে, সেটাকে বলা হয় পলিমরফিক লাইফ সাইকেল। পলিমরফিক লাইফ সাইকেল। ওকে, so the polymorphic life cycle means that they produce the several number of spore in their life cycle, এটাকে বলা হয় পলিমরফিক লাইফ সাইকেল। এখন এই পলিমরফিক লাইফ সাইকেলের উপর বেস করে রাস্ট ফাঙ্গাস গুলো 2 টাইপ, একটা অটোসিয়াস রাস্ট আর হেটেরোসিয়াস রাস্ট। এখন সিম্পলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে অটোসিয়াস রাস্টটা কি জিনিস আর হেটেরোসিয়াস রাস্টটা কি জিনিস। ওকে, অটোসিয়াস রাস্টটা হচ্ছে সেই জিনিস যে রাস্টের ওই যে আমরা কিছুক্ষণ আগে যে স্পোর গুলা দেখলাম যে 5 টাইপস অফ স্পোর, এই সব স্পোর গুলা একটা হোস্টের মধ্যে ফর্মেশন করে, একটা হোস্টের মধ্যে, সেম টাইপ অফ হোস্টের মধ্যেই মনে করে যে সব স্পোর ফর্মেশন হয়। ফর এক্সাম্পল, যদি হোস্টটা হুইড হয় তাহলে হুইডের মধ্যে সব স্পোর গুলো ফর্মেশন করে, সেটা বলা হচ্ছে যে সেটা অটোসিয়াস রাস্ট। আর যদি এই স্পোর গুলো 5 ধরনের স্পোর, কিছু হলো হুইডের মধ্যে, কিছু অন্য একটা হোস্ট প্ল্যান্টের মধ্যে ফর্মেশন করে, সেটাকে বলা হয় হেটেরোসিয়াস। এটা ভেরি সিম্পল। অটো মানে একই 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 একটার মধ্যেই সব, আর হেটেরো মানে দ্যাট মিন্স মোর দেন 2 হোস্ট, মোর দেন 2 হোস্ট। তাহলে
এইখানে তিনটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করো। পলিমরফিক বলছি দে প্রোডিউস মোর দ্যান 2 স্পোর। Autoecious mean they produce all the spore in the same host, and heteroecious mean they produce the spore in the several or the in different of the host. এখানে আমি এক্সপ্লেনেশন করে দিছি এক্সাম্পল সহ। ফর এক্সাম্পল যে অটোসিয়াস রাস্ট, এটা এই যে লিনসিড রাস্ট that is caused the Melamsora lini, and bean rust caused by the Iridomyces appendictis. এই ক্ষেত্রে যে স্পোরগুলোর আমরা নাম দেখলাম এখানে পলিমরফিক নেচারে, সব স্পোরগুলো একটা হোস্টের মধ্যে, আইদার যদি বিন রাস্ট হয় তাহলে বিনের মধ্যে সব স্পোরগুলো ফর্মেশন করে, আর যদি লিন রাস্ট তিসি, যেটা তিসির মধ্যে সব স্পোরগুলো ফর্মেশন করে, সেটা অটোসিয়াস রাস্ট। এবার যদি হেটারোসিয়াস রাস্ট কি জিনিস সেটা বলছি, যে হেটারোসিয়াস রাস্ট ওই যে স্পোরগুলা সেটা দুইটা আনরিলেটেড হোস্টের মধ্যে ফর্মেশন করবে, কিছু করবে একটা হোস্টের মধ্যে, কিছু করবে আরেকটা হোস্টের মধ্যে। ফর এক্সাম্পল যেটা আমি বলছিলাম পাক্সিনা গ্রামিনিস্টিস, এটা ভেরি মেজর ডিজিজ অর ডেভাস্টেড ডিজিজ অফ হুইট, দিস ইজ কল্ড দ্য ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট। এরপরে কি কিছু স্পোর ফর্মেশন করে হলো সেকেন্ডারি হোস্টে, আর কিছু করে বারবারি প্ল্যান্টে। প্রাইমারি হোস্ট হলো হুইট আর সেকেন্ডারি হলো বারবারি প্ল্যান্ট। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, তাহলে হেটারোসিয়াস রাজ হচ্ছে মোর দ্যান 2 মধ্যে। তাহলে এখন যদি আরেকটা হলো যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ আস্ট্রেলাজিনালিস ফ্যামিলি। আস্ট্রেলাজিনালিস ফ্যামিলির মধ্যে এখন আমরা দেখি ওই ফাঙ্গাস গুলাকে বলা হচ্ছিল হলো কি ফাঙ্গাস? রাস্ট ফাঙ্গাস। আর এখানে যে ফাঙ্গাস গুলো আছে এগুলাকে বলা হয় স্মার্ট ফাঙ্গাস। ওখানের কালার কি ছিল খেয়াল করো, সেখানে কালার ছিল রেডিশ ব্রাউন, আর এখানে কালার কিন্তু ব্ল্যাক, এখানে কালার হলো ব্ল্যাক। এই যে এই হলো স্মার্ট বা লুকস স্মার্ট ডিজিজ তৈরি করে, সেটা হুইডের মধ্যে, তারপরে বার্লির মধ্যে, জবের মধ্যে। তারপরে ওখানে দেখো খেয়াল করো, ওখানকার ফাঙ্গাসটা ছিল হলো অব্লিগেট প্যারাসাইট, আর এটা কিন্তু ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট। তারপর আরেকটা জিনিস পড়ে আসলাম সেখানে, যে প্রাইমারি মাইসেলিয়াম, সেকেন্ডারি মাইসেলিয়াম ছিল, টারশিয়ারি ছিল না। এটা সিমিলার, এই জিনিসটা সিমিলার, এই জন্য দুইটাই কিন্তু টেলিওমাইসিটিস ক্লাসের আন্ডার, বাট দেয়ার অর্ডার ইজ ডিফারেন্ট। ক্ল্যাম্প কানেকশনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ক্ল্যাম্প কানেকশন প্রেজেন্ট, ওখানে আমরা দেখছিলাম ক্ল্যাম্প কানেকশন থাকতেও পারে না থাকতেও পারে, এখানে বলা হয়েছে ক্ল্যাম্প কানেকশন প্রেজেন্ট, কিন্তু ডোলিপোর সেপ্টাম অ্যাবসেন্ট। ওকে, আর কি প্রডিউস করে ওখানে আমরা দেখলাম ওই ফাঙ্গাস, রাস্ট ফাঙ্গাস কি ফর্মেশন করে? বেসিডিও স্পোর করে, পিকনিও স্পোর করে, এসিও স্পোর করে, টেলিও স্পোর করে, ইউরোডিস্পোর করে। এই ফাঙ্গাসটা ইউজুয়ালি যে স্পোর ফর্মেশন করে সেই স্পোরটার নাম হলো ক্লাইমেটোস্পোর, ইউজুয়ালি ক্লাইমেটোস্পোর, বাট দে ক্যান অলসো প্রডিউস দ্য টেলিওস্পোর অর দ্য টেলিওস্পোর। কিন্তু সেই টেলিওস্পোরটা আবার আমরা ওখানে দেখে আসছি, টেলিওস্পোরটা কিন্তু ইউনিনিউক্লিয়েটেড, বাইনিউক্লিয়েটেড, কিন্তু এখানকার যে টেলিওস্পোরটা ফর্মেশন হয় সেটা হলো ইউনিনিউক্লিয়েটেড, এই যে ইউনিনিউক্লিয়েটেড বলা আছে। এখন এর উপর বেস করে যদি আমরা ডিফারেন্সিয়েট করি রাস্ট এন্ড স্মার্ট ফাঙ্গাসের মধ্যে, তাহলে আমরা যদি এই পাশে ক্যারেক্টারগুলো আমি লিখে দিচ্ছি, যে সিস্টেমিক পজিশন, প্ল্যান্ট পার্ট, সিম্পটম, প্যারাসিটিজম, পলিমরফিজম এন্ড টেলিওস্পোর, এই জায়গাগুলোতে কিন্তু পার্থক্য আছে। তাহলে সিস্টেমিক পজিশনে এখানে রাস্টের ক্ষেত্রে আমরা ওয়াটার লিখবো ইউরিডিনালিস, আর স্মার্টের ক্ষেত্রে লিখবো আস্ট্রেলাজিনালিস। প্লিজ মিউট করো সিস্টেম। আচ্ছা, প্ল্যান্ট পার্ট এখানে তোমরা তো আনমিউট করে থাকলে তো আমি শুনতে পাবো না। আচ্ছা, সিস্টেমিক পজিশনের ক্ষেত্রে এখানে আমরা লিখবো ইউরিডিনালিস, আর এখানে লিখবো আস্ট্রেলাজিনালিস। ঠিক আছে, প্ল্যান্ট পার্টের কোন অংশে এফেক্টেড হবে? আপনি একটু মিউট করে দেন স্যার, আপনি একটু মিউট করে দেন সবাইকে। তাই তো মনে হচ্ছে, এখন মিউট করে তো সবাইকে মিউট করে দিতে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে তোমরা ওই যারা করে তো তোমাদের সাইড থেকে তোমরা তারপরে করলে মিউট করে দিব। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ? যে সিস্টেমিক পজিশনের মধ্যে আমরা রাষ্ট্রের ক্ষেত্রে কি লিখবো, হ্যাঁ, আর স্মার্টের ক্ষেত্রে কি লিখবো? ঠিক আছে। আচ্ছা, সিমটমের ক্ষেত্রে দেখো আমরা ওটা বলছি কি হয় রেডিশ ব্রাউন, আর এই স্মার্টের ক্ষেত্রে বলছি ব্ল্যাক। তারপরে বলছি প্যারাসিটিজম, রাস্টের ক্ষেত্রে বলছি অব্লিগেট প্যারাসাইট, আর স্মার্টের ক্ষেত্রে বলছি আমরা হলো স্যাপ্রোফাইটিক, ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট।
আবার নেট নাকি? সিলেবাস কমানো যায় না? স্যারই তো নেই। আল্লাহ কোথায়? স্যার কে আছেন? নিউজিল্যান্ডের কি খবর? স্যার কই? সুমন। সুমন নাই, মিসিং। তরিকুল। সুমন মিয়া কিছু বলো। ক্লাস শেষ, স্যার আমাদের না বলে সুমন চলে মিয়া গেছে। তো অলওয়েজ রেডি কিছু বলার জন্য, ছাত্র তো নাই। শোন ভাই, বল। এরপর 7টায় ক্লাস নিয়ে ঠিক আছে। এই শোন, স্যার কই? স্যারের মনে হয় নেট প্রবলেম। স্যার আসছে। সোহান ভাই স্যারকে একটা ফোন দিতে পারেন। স্যার আসছে তো।
সাথী কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আমার নেটটা আনস্টেবল, বুঝছো? এই ওয়াইফাই মানে তোমরা বেশি স্টুডেন্ট জয়েন করছো তো ইয়া নিচ্ছে না, মানে লোডটা নিতে পারতেছে না, বাসা থেকে ক্লাস নিতেছি এই জন্য। শেষ করে দেন স্যার। আচ্ছা শেষ করে দিচ্ছি তাহলে। এখানে আমরা ওই যে ক্যারেক্টার গুলো পড়ার পরে, হ্যাঁ ক্যারেক্টার গুলো পড়ার পর রাসমিক স্মার্ট ফাঙ্গাসের পার্থক্যগুলো, হ্যাঁ পার্থক্য করবা, ঠিক আছে? ওকে, তাহলে এই গেল হলো বেসিডো মাইক্রোটিনা সাবডিভিশনের সিলেবাস। আমি এখন একটু সিলেবাসে যাব, সেটা হলো যে তোমাদের ভাইরাস, না আচ্ছা ভাইরাসের তোমাদের সাথে দিয়েছিলাম প্রপার্টিস অফ প্ল্যান্ট ভাইরাস। আমি জাস্ট এটা একটু বলে যাই শুধু তোমাদের সাথে, হ্যাঁ, যে প্ল্যান্ট ভাইরাসের ভাইরাস কি জিনিস শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। খালি কি পড়তে হবে আমি বলে যাচ্ছি। ভাইরাসের ডেফিনেশন পড়বা, এটা এখনো বলার আর কিছু নাই। ভাইরাসের ডেফিনেশন পড়বা, এখানে ভাইরাসের একটা কেমিক্যাল ডেফিনেশন আছে, এটাও পড়বা। তার বায়োকেমিক্যালি ভাইরাস নিউক্লিওপ্রোটিন, এই যে এখানে আছে ইউনিফাইং ক্যারেক্টার, একটা প্ল্যান্ট ভাইরাসের ইউনিফাইং ক্যারেক্টারটা কি জিনিস সেটা হলো ভাইরাস। শোনো, ডেফিনেশন পড়বা, বায়োকেমিক্যাল কম্পোজিশন পড়বা। ভাই যার আনমিউট করা সে মিউট করে রাখেন। মিউট করতে বলো। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের বোঝানোর জন্য দিছিলাম, হ্যাঁ এগুলা এই স্লাইডটা, এই যে ইউনিফাইং প্রপার্টিজ অফ প্ল্যান্ট ভাইরাস। স্লাইড শেয়ার হয়নি। দেখা যায় না স্লাইড শো হয় নাই? না স্যার, না এখনো স্যার। হয়নি। না, ওর কারণ কি? এখন শো হয়েছে, স্লাইডটা শো হয়েছে এখন? জি স্যার। জি স্যার। কিসের 200? বিল দিতে হবে 200 আর কানেকশনের 200। কানেকশনের 200 টাকা কার দিতে হইব? আমরা কানেকশন মোড করে রেখে হলো যে ফ্যামিলি টকটা করো না। এর টাকা লাগে না। এটা ডাক দিয়ে এটা ফোন দে, না এয়ার ফোন দে। এক্সকিউজ মি, আপনি মিউট করে দেন স্যার। অফিসিয়াল লোক, আপনার কানেকশন দিতে আপনার তো বেতন আছে। আমি কি অফিসে ফোন দিব? এটা ডাক দিয়ে আমি ডাক দিয়ে লাগ দিয়া না। বাকি মাসে 200 টাকা না। আফসোস, মিউট করো। না তুমি মিউট করো। আচ্ছা যে এখন শুনতে পাচ্ছ আমাকে? নেটের সমস্যা করতেছে, তোমরাও সমস্যা করতেছো, বেশি কথা বলার সুযোগ নাই। এই যে ভাইরাসের ডেফিনেশন পড়বা, ভাইরাসের ডেফিনেশন পড়বা, ওকে? ভাইরাসের ডেফিনেশন পড়বা, পড়ার পরে এই যে এই স্লাইডটাও পড়বা, বায়োকেমিক্যাল কম্পোজিশন অফ প্ল্যান্ট ভাইরাস, বায়োকেমিক্যাল কম্পোজিশন অফ প্ল্যান্ট ভাইরাস, এটা পড়বা। এগুলো পড়লেই বুঝবা, না বুঝার কিছু নাই। এইটাতে এই স্লাইডগুলো এই ধারাবাহিকভাবে এই 3টা স্লাইড পড়বা। কি কি? ইউনিফাইং প্রপার্টিজ অফ প্ল্যান্ট ভাইরাসেস, ইউনিফাইং প্রপার্টিজ অফ প্ল্যান্ট ভাইরাসেস। এই যে পয়েন্ট আছে, একটা থেকে শুরু করে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্টে ঠিকঠাক মতো পড়বা, ওকে? আচ্ছা, আর ফিজিওলজিক্যাল স্ট্রাকচার অফ প্ল্যান্ট ভাইরাস, এই জিনিসটা এই স্লাইড, এই যে শুধু এই স্লাইডটা পড়বা, এই স্লাইডটা পড়বা। এইগুলা এক্সাম্পল হিসেবে তোমাদের দিচ্ছি বোঝার জন্য, জাস্ট হলো যেন বুঝতে পারো। জেনেটিক কন্টেন্ট অফ প্ল্যান্ট ভাইরাস দরকার নাই, ভাইরাসের এই যে সাইজ শেপ এইগুলা কিছু আর দরকার নাই, ওকে? তাহলে এই লেকচারের মধ্যে কি পড়তে হবে? ডেফিনেশন পড়তে হবে, ইউনিফাইং প্রপার্টিজ অফ প্ল্যান্ট ভাইরাস পড়তে হবে। তার আগে আরেকটা জিনিস পড়তে বলছি, সেটা হলো যে বায়োকেমিক্যাল কম্পোজিশন আর ইউনিফাইং প্রপার্টিজ, ওকে? সো এই স্লাইডের মধ্যে আর আছে হলো যে ওই ফিজিওলজিক্যাল স্ট্রাকচার, যেটা এই যে এটা 4টা জিনিস। স্যার আরেকবার একটু বলেন স্যার, আরেকবার একটু বলেন, মিস করে গিয়েছি। ডেফিনেশন পড়বা, তারপরে বায়োকেমিক্যাল স্ট্রাকচার পড়বা, ইউনিফাইং ক্যারেক্টার পড়বা, আর ফিজিক্যাল স্ট্রাকচার পড়বা, বাস, ওকে? এরপরে আমি আরেকটা স্লাইড একটু শেয়ার করব, সেটা হলো প্ল্যান্ট ভাইরাস
ট্রান্সমিশন। ট্রান্সমিশন অফ প্ল্যান্ট ভাইরাস শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে, এই যে প্ল্যান্ট ভাইরাসের ট্রান্সমিশন অফ প্ল্যান্ট ভাইরাসের মধ্যে এই যে মেথড নামগুলো আছে না, মেথড অফ ট্রান্সমিশন, এই স্লাইডটা পড়বা। আর হলো যে এই স্লাইডটা পড়বা ইনসেক্ট ট্রান্সমিশন, ভাইরাল প্লাস ইনসেক্ট ভেক্টর কি জিনিস। একটা হলো যে মেথড গুলা কি কি, 7টা মেথড আছে, মেথড গুলোর নাম মুখস্থ করবা। ইনসেক্ট ট্রান্সমিশনের মধ্যে ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইনসেক্ট ট্রান্সমিশনের উপরে বেস করে ভাইরাস 3 টাইপস, একটা হলো পারসিস্টেন্ট, সার্কুলেটিভ আর নন পারসিস্টেন্ট, বাস। ওকে, আদার্স গুলো পড়ার দরকার নেই। তাহলে এখান থেকে কি কি পড়তে হবে? মেথডের নাম, তারপরে হলো যে ইনসেক্ট ট্রান্সমিশনের যে ভেক্টর কি জিনিস বা ইনসেক্ট ভেক্টরটা, আর ইনসেক্ট ভেক্টরের উপরে বেস করে ভাইরাস যে 3 টাইপস, যে পারসিস্টেন্ট, সেমি পারসিস্টেন্ট এন্ড নন পারসিস্টেন্ট, বাস শেষ। এই স্লাইডের আর কিছুই পড়ার দরকার নাই। এবার চলে আসো এই যে এখানে ভাইরয়েডটা কি জিনিস, হোয়াট ইজ ভাইরয়েড। জাস্ট ভেরি সিম্পলি এটা পড়বা, ডেফিনেশন পড়বা, আর তার ইম্পর্টেন্ট ক্যারেক্টার পড়বা। সেম অবস্থা হলো যে মাইক্রোপ্লাজমা বা ফাইটোপ্লাজমা কি জিনিস এবং তার ক্যারেক্টার কি, বাস। তার ক্যারেক্টার কিছু আছে ব্যাকটেরিয়ার মতো, কিছু আছে ভাইরাসের মতো। এই হলো ওভারঅল তোমাদের সিলেবাস, আর কিছু নাই। স্যার লাস্টেরটা কি বললেন একটু আবার একটু বলতেন যদি। কোনটা? সবার শেষে যে বললেন। এই যে ভাইরয়েডটা কি জিনিস, ঠিক আছে। স্যার এখানে ওই যে স্টেপস ইন ভাইরাল ইনফেকশন, ওখানে একটা আপনি বলছিলেন ওই যে একটা ফিগার আছে, ওটা দেখাচ্ছি। স্যার ভাইরয়েডের আগে যে একটা বললেন, ভাইরয়েডের আগে বলছি যে এই যে টাইপস মেথড, শুনো, মেথড, ইনসেক্ট ভেক্টর, আর হলো যে টাইপসের 2টা স্লাইডের মধ্যে টাইপস সম্পর্কে বলা আছে। তারপরে চলে গেছি আমি হলো যে এই আদার্স গুলো দরকার নাই, আদার ট্রান্সমিশন দরকার নাই। এই ভাইরয়েড কি জিনিস, ভাইরয়েডের প্রপার্টিজ বা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আর হলো যে মাইক্রোপ্লাজমা বা ফাইটোপ্লাজমা কি জিনিস। মাইক্রোপ্লাজমা ফাইটোপ্লাজমা কিছু ক্যারেক্টার হলো ব্যাকটেরিয়ার মতো, কোন ক্যারেক্টার, আর হলো যে ভাইরাসের মতো কি ক্যারেক্টার, ঠিক আছে। আর একটা জিনিস শুধু বাকি থাকলো, সেটা আমি দেখাচ্ছি, সেটা কতটুকু পড়বা সেটা বলে দিচ্ছি। স্যার আপনার পার্ট থেকে কয়টা প্রশ্ন হবে? এটা এখনই বলতে পারতেছি না, আসলে কোশ্চেন করতে বসলে বুঝতে পারবো। কমাই দেন স্যার, কমাই দেন। হ্যাঁ, ভাইরাল ইনফেকশন। এই শোনো, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এই যে এই ফিগারটা আছে না, এই স্লাইডটা শুধু করবা, এই স্লাইডটা শুধু করবা। ওকে, স্টেপ ইন ভাইরাল ইনফেকশন, রেপ্লিকেশন এন্ড রিলিজ, খালি স্টেপ গুলা, ফিগার সহ স্টেপ। আর কিছু না স্যার, স্টেপ গুলো কি ডিটেইলসে লিখতে হবে? না, ডিটেইলস লিখতে হবে না। জাস্ট হলো এই যে বাম পাশে স্টেপ 1 থেকে 10 পর্যন্ত লিস্টেড করা আছে এবং ফিগার, ঠিক আছে। আর কিছু না। কেউ যদি বোঝার জন্য আরো পড়তে চাও, এই স্লাইড থেকে পড়তে পারো, কিন্তু আমার এটা বলে দিলাম যে এই স্লাইডটা, ঠিক আছে স্যার লেকচার। জি স্যার, ঠিক আছে। খালি স্টেপ গুলো মেনশন করবা, ফিগার একে সুন্দর করে স্টেপ গুলো মেনশন করবা, বাস। ইচ্ছা করলে ফিগারের মধ্যেও কিন্তু স্টেপ গুলো আছে, সেখানেও তোমরা লিখে ফেলতে পারো, সমস্যা নাই। আই মিন এই ফিগারটা একটু জরুরি আর কি, ইনফেকশন, ভাইরাস কিভাবে ইনফেকশন করে, কিভাবে মানে ইয়ে করে। এই হলো মোটামুটি সিলেবাস। কারো কোনো
আর কোয়ারি আছে, কোশ্চেন আছে? স্যার কুইজের জন্য কি সম্পূর্ণটা না যেগুলো দেখা গেল? কোনটা? স্যার লেকচার 2 হ্যাঁ, কুইজের জন্য যেটুক জায়গায় দিচ্ছি ওইটুকুই, যেটুক বলছি। স্যার সিম্পটম অফ প্ল্যান্ট ভাইরাল ডিজিজ এটা কি পড়তে হবে? সেটা তো মনে হয় দেই নাই, বাদ ওটা বাদ। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার এই ফিগারটা একটু বুঝাই দিলে ভালো হতো। ফিগারটা বুঝাই দিব, জাস্ট শর্টে শোনো। জি স্যার। ফর এক্সাম্পল এটা একটা ভাইরাস, ওকে? তোমরা এখন ভাইরাসের সাথে ভালোই পরিচিত, কোভিড-19 বা করোনা ভাইরাস। ফর এক্সাম্পল দিস ইজ দ্য ভাইরাস পার্টিকেল, ওকে? এই ভাইরাস পার্টিকেলটা আর এই যে অংশটা, এটা একটা হলো হোস্ট সেল। সেটা অ্যানিমেল হতে পারে, প্ল্যান্ট হতে পারে, হিউম্যান হতে পারে, যে কোনো হতে পারে। এটা একটা সেল, এটা সেল। কিভাবে বুঝলাম? এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, আর এটা কিন্তু হলো সেল মেমব্রেন। এটা হলো সেল মেমব্রেন। তো এটা ভাইরাস। এই ভাইরাস কি করলো? সে অ্যাটাচমেন্টে আসলো কার? এই যে সেল মেমব্রেনের। এই সেল মেমব্রেনের মধ্যে একটা রিসেপ্টর আছে। এই রিসেপ্টরটা হলো প্রোটিন রিসেপ্টর, ঠিক আছে? এই অ্যাটাচমেন্ট হলো সেল মেমব্রেনের সাথে। তারপরে এই সেল মেমব্রেনকে ক্রস ওয়াল ক্রস করে সে ভিতরে ঢুকে গেল। কোথায়? সাইটোপ্লাজমে। এই যে ঢুকলো, এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন। এখন ইন ডিটেলস আলোচনা আমি করতে যাব না এখন, কারণ তোমাদের জন্য কঠিন হবে ব্যাপারটা। হ্যাঁ, জাস্ট স্টেপগুলা, যে কিভাবে পেনিট্রেশন হয়, পেনিট্রেশনের প্রসেস কি, মেকানিজম কি, ওইগুলো এখন বলতে যাচ্ছি না। জাস্ট স্টেপগুলো খেয়াল করো। যে অ্যাটাচমেন্ট হলো, অ্যাটাচমেন্টের পর পেনিট্রেশন হওয়ার পরে এখানে আনকোডিং একটা স্টেজ আছে। আনকোডিং মানে একটা ভাইরাসের মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা নিউক্লিক অ্যাসিড আর ওটাকে কোড করে থাকে প্রোটিন। তো যখন সে ভিতরে ঢুকে, তখন সে ওই যে কোড প্রোটিনটাকে তার থেকে সেপারেট করে ফেলে। এইটাকে বলা হচ্ছে আনকোডিং। সেটাকে বলা হচ্ছে আনকোডিং। দ্যাট মিনস এই যে প্রোটিন, সেটা আনকোড করে ফেলতেছে। দ্যাট মিনস এখন শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, যদি ডিএনএ হয় বা আরএনএ হয়, ভাইরাস 2 টাইপ, ডিএনএ ভাইরাস হতে পারে, আরএনএ ভাইরাস হতে পারে। যেমন কোভিড-19 বা করোনা ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস। সেই আরএনএ বা ডিএনএ হলো যে তোমার যদি আরএনএ হয়, তাহলে কিন্তু সে নিউক্লিয়াসের ভিতরে যাবে না। যাওয়ার পরে সে সরাসরি চলে যাবে প্রোটিন ফরমেশনে চলে যাবে। এই যে এখানে বলা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, তারপর বলা হচ্ছে যে রেগুলেটরি প্রোটিন। এটা স্ট্রাকচারাল প্রোটিন, এটা রেগুলেটরি প্রোটিন। এই প্রোটিন ফরমেশনে সে চলে যাবে। এই প্রোটিন ফরমেশন করার সময় একই টাইমে সে আবার কিন্তু তার যে আরএনএ ফ্র্যাগমেন্ট বা আরএনএ যে স্ট্র্যান্ড বা আরএনএ যে স্টেম, সেইম ভাবে সে আরএনএও ফরমেশন করবে আর প্রোটিনও ফরমেশন করবে। এই আরএনএ এবং প্রোটিন এই যে একসাথে এই জায়গাটা হতে হবে, এটাকে বলে অ্যাসেম্বলি। আমরা বলি না ওই যে স্কুলের অ্যাসেম্বলি হয় না, যে সব স্টুডেন্ট গুলো এক জায়গায় যায়। তো এখানে দুইটা প্রোডাক্ট হয়েছে, একটা হলো যে স্ট্রাকচারাল প্রোটিন, আর সেম আরএনএ আবার মাল্টিপ্লাই হয়ে আরএনএ স্ট্রেন তৈরি করছে, সেইটাকে অ্যাসেম্বলি হয়ে গেছে। অ্যাসেম্বলি হওয়ার পরে এখানে কি তৈরি হয়েছে? এই যে আরএনএ স্ট্রেন আছে, আবার প্রোটিন আছে। এই আরএনএ স্ট্রেনটাকে এখন প্রোটিন আবার কোড করে ফেলবে, কোড করার পর সে এখান থেকে আবার বের হয় চলে যাবে। এই যে বলা হচ্ছে রিলিজ হওয়ার পর এখন আউটসাইড অফ দ্য সেল ইট বিকাম এ ম্যাচিউর। যখন আবার ম্যাচিউর হয়ে যাবে, আবার ইনফেকশিয়াস হবে, সে কিন্তু আবার নেইবারিং সেলটাকে অ্যাটাক করবে। যদিও এখানে একইভাবে দেখানো হয়েছে, একই সেলে। দ্যাট মিনস ইট উইল বি এগেইন অ্যাটাচমেন্ট, এগেইন ইট উইল বি পেনিট্রেশন। দিস ইজ যদি কোনো কারণে এই ভাইরাসটা ডিএনএ ভাইরাস হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যদি ডিএনএ ভাইরাস হয়, তাহলে এই যে আমরা বললাম এখানে স্ট্রাকচারাল প্রোটিন আর আরএনএ ফরমেশন করলো, সেটা না করে সে কি করবে? ওই নিউক্লিওপোর দিয়ে ঢুকে এই যে হোস্ট সেলের মধ্যে যে ডিএনএ আছে, সে ডিএনএ এর সাথে সে মাছ হয়ে যাবে, সে ডিএনএ এর সাথে সে লেগে যাবে বা মাছ হয়ে যাবে। লাগার পরে সেই ডিএনএটা মানে হোস্ট সেলের ডিএনএটা যখন রেপ্লিকেট হবে, সে নিজেও রেপ্লিকেট হবে। রেপ্লিকেট হওয়ার পরে সেই ভাইরাল ডিএনএটা এই নিউক্লিওপোর দিয়ে বের হয়ে যাবে। বের হওয়ার পরে এই যে আগে থেকে যে এখানে প্রোটিন ফরমেশন হয়ে আছে, এখানে কিন্তু আবার সে নিউটন করে স্ট্রাকচারাল প্রোটিন ফরমেশন করবে। আর ওই যে ডিএনএটা বের হইলো, যেটা আমরা সেন্ট্রাল ডগমা প্রসেস বলি, যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, সেই ডিএনএ বের হবে এমআরএনএ হিসেবে। এমআরএনএ হিসেবে বের হওয়ার পরে সে এখানে কিন্তু আবার আরএনএ ফরমেশন করবে। আরএনএ ফরমেশন করার পর সে প্রোটিন ফরমেশন করবে। তো সেম সে এই ভাইরাসকে আবার কিন্তু ভাইরাস স্ট্রেনকে কোট হবে হলো যে তোমার এই প্রোটিনটা দ্বারা। তো আমি আসলে এত জটিল ভাবে এখানে জিনিসটা তোমাদের বুঝাইতে চাই না, কারণ এটা বোঝার জন্য
একটা ভালো ক্লাসের দরকার, পুরো ফুল একটা ক্লাসের দরকার। তো জাস্ট এখানে স্টেপ গুলা বলতেছি যে কিভাবে একটা ভাইরাস হলো যে হোস্ট সেলের ভিতরে ইনফেকশন করে, ইনফেকশনটা কিভাবে হয় সেটা হলো প্রথমে অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোডিং, তারপরে হলো তার এখানে জিনোমিক রেপ্লিকেশন, রেপ্লিকেশনের মাধ্যমে সে আরএনএ হলে আরএনএ ফর্মেশন করবে, সাথে সাথে প্রোটিন ফর্মেশন করবে, করলে সেই নেট প্রবলেম। তো এটা আসলে মানে খুব জটিলে যাওয়া যাবে না, জাস্ট স্টেপ গুলো আর কি। হ্যাঁ, স্টেপ গুলো একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এই লেভেলে তোমরা এটাকে খুব বেশি নিতে পারবে না। আর কারো যদি স্পেশাল ইন্টারেস্ট থাকে তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে। So this is the overall syllabus. Okay? স্যার স্যার বলো। স্যার সবগুলো স্লাইড কি একবার করে দেখানো যাবে প্রথম থেকে? না, এখন মানে একটু আর জাস্ট করে দেখানোর শো সময় করে নাই। দিতেন। আবার আর দেখানোর সুযোগ নেই এখন। আমার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার রাস্ট ফাঙ্গাসের লাইফ সাইকেল কমপ্লিট করতে স্যার দুইটা ডিফারেন্ট হোস্ট লাগে, হ্যাঁ, বাট স্যার ওই স্মার্ট ফাঙ্গাসের জন্য স্যার একটা লাগে কেন? রাস্ট ফাঙ্গাসের হলো ওর নেচারটাই এরকম যে তার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য দুইটা মানে হোস্ট লাগতে পারে, একটাও লাগতে পারে। একটা হোস্ট হলে সেটাকে বলছে অটোসিয়াস রাস্ট, আর দুইটা লাগলে সেটাকে বলছে হেটারোসিয়াস রাস্ট। বুঝছো? রাস্টের ক্ষেত্রে একটাও লাগতে পারে, দুইটাও লাগতে পারে, আর এক্সমার্টের ক্ষেত্রে অলওয়েজ একটাই হয়ে যায়, কারণ এক্সমার্ট এক ধরনের স্পোর ফর্মেশন করে আর রাস্ট হলো 5 ধরনের স্পোর ফর্মেশন করে। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো পরীক্ষা কবে তোমাদের? রুটিন হয়েছে 5 তারিখ থেকে স্যার। জি স্যার। 5 তারিখ থেকে। 5 তারিখে কি প্যাথোলজি নাকি? স্যার জেনেটিক্স। ও আচ্ছা, জেনেটিক্স এর পরে প্যাথোলজি। সাধারণত তো প্যাথোলজি দিয়ে শুরু হয়। স্যার 15 তারিখ প্যাথোলজি। আচ্ছা ঠিক আছে। তো এরপরেও কারো আর কোনো কোয়ারি টোয়ারি থাকলে তোমরা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করো, সমস্যা নেই। ওকে বাই, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। এ দামিন কি পার্সোনাল